আসলে অনেক হ্যান্ডসাম লাগতেছে না? পাহাম মারতে আর তোরে ভাই রে। মানে যারে স্মার্ট লাগে, যারে হ্যান্ডসাম লাগে, তারে কও তোমরা হ্যান্ডসাম। একটা কিউট নাদুস ও শুরু হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোন। আমরা আজকে আমাদের সেই প্রিয় স্যার, হ্যান্ডসাম স্যার, সকালে যার ক্লাস আমরা অল্প কিছুক্ষণ করার পর যান্ত্রিক ত্রুটির কারণে আর ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, ওই ক্লাসটা আগামীকালকে আবার ভোরে হবে ইনশাআল্লাহ। এবং আজকে বেসিক্যালি আমাদের একটা পেইড বেসের ক্লাস ছিল প্রোনাউন। তো আমরা ভাবলাম যে না, আজকের ক্লাসটা একটু সবাই করুক, সবার জন্য আমরা উন্মুক্ত করেছি, কারণ এই টপিকটা বেসিক্যালি আমার জানা মতে বাংলাদেশের কোনো মেন্টরই পাবলিকলি নেয় না। কিন্তু স্যারের একটা সবচেয়ে বড় ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে যে টপিকটা অন্যান্য টিচার ভাবে যে না এটা পাবলিকলি নিলে আমার রেপুটেশন কমবে, ওই সব টপিককে আবার স্যার একটু পাবলিকলি নিতে বেশি পছন্দ করেন। কেন বেশি পছন্দ করেন? কারণ যত ব্যতিক্রমী টপিক, তত ব্যতিক্রমী তথ্য দিয়ে একটা টপিককে কিভাবে অনেক মাধুর্যময় করা যায় এবং সবচেয়েতে মজাদায়ক করা যায়, এটা স্যার খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এবং স্যারের যারা আমরা ক্লাস পেয়েছি, ইতোমধ্যে যারা ক্লাস করেছি তারা আমরা খুব ভালোভাবে জানি যে দীপ্ত স্যারের একটা সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট আপনাকে রুলস এবং নিয়ম জানতে হবে, এরপর আপনাকে কোশ্চেন সলভ করতে হবে। শুধু কোশ্চেন সলভ করলেন আর দুই চারটা রুলস ওই কোশ্চেনের সাপেক্ষে জানলেন, এতে করে পরীক্ষার হলে গিয়ে শুধু বাস না, আইকালা বাস, সামনে বাস, পেছনে বাস, মাঝখানে বাস, সব জায়গায় বাস খাবেন। আমি কথা বুঝাতে পারছি? তো এই ধরনের বাস খাওয়া থেকে মুক্তির জন্য আমাদের ইংলিশের আয়োজনগুলো অনন্য আয়োজনের মতো হবে। অর্থাৎ আমাদের আয়োজনে থাকবে ইংলিশের আপনি আগে বেসিক শিখবেন, বেসিক কনসেপ্ট স্ট্রং হয়ে গেল, দেন আপনি এমসিকিউ সলভ করেন। এখন আপনি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ বাংলাদেশের ওই পিএইচডি মানে অক্সফোর্ডের বই নিয়ে আসেন, তাও আপনি সলভ করতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে আগে আপনাকে রুলস জানতে হবে। তো এরকমই একটা ইনফরমেটিভ ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা খুবই অ্যামেজিং হবে। এবং যারা আমরা ইতোমধ্যে যুক্ত হয়েছে, আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা পুরো ক্লাসটাকে এনজয় করলে বুঝতে পারবো, বা পুরো ক্লাসটাকে আমরা করলেই বুঝতে পারবো যে আসলে স্যার কতটা ইনফরমেটিভ এবং কতটা গুছালো ভাবে আমরা আজকে এই প্রোনাউন টপিকটা জানতে পারবো এবং শিখতে পারবো ইনশাআল্লাহ। সো আমি আর বেশি বকবক করব না। আমি বেশি বকবক করে ফেলতেছি। সো বকবক করার আগে আমি দেখতেছি প্রায় 300+ স্টুডেন্ট আমরা চলে এসেছি। সো আমার কলিজার ভাই কলিজার বোন, রমজান মাসে নাকি যে কোনো কাজ করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, তাই না? এই তোমরা শেয়ার করো, মোবাইল বের করো। মোবাইল বের করে আপনি একটা শেয়ার করলেন, এই একটা শেয়ার করে যদি আপনার 10 জন স্টুডেন্ট দেখে আর তারা যদি আপনার প্রতি শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, যে ভাই শেয়ার করেছে তার প্রতি রহমত বর্ষণ হোক, ভাই একবার না 70 বার রহমত বর্ষণ হবে। সো এটা মাথায় রেখে তো আপনার শেয়ার করা উচিত ভাই। একটু কৃতজ্ঞ হন। আমরা এত কষ্ট করে যদি ক্লাস নিতে পারি, রোজা থেকে স্যার সকাল থেকে 3টা ক্লাস নিল, এখন মানে অলরেডি ভোরে একটা নিছে, সকালে 2টা হয়ে গেছে, সকালে 2টা, এখন টোটাল 4টা ক্লাস হচ্ছে। তার মানে স্যার যদি রোজা থেকে 4টা ক্লাস নিতে পারে, তো আপনারা এই হাতের আঙ্গুলটা একটু ব্যবহার করে শেয়ার অপশনে গিয়ে একটু শেয়ার করলে কি হাত ব্যথা করে, পা ব্যথা করে, গলা ব্যথা করে, নাড়ি ব্যথা করে, ভুঁড়ি ব্যথা করে? বুঝলাম না রে ভাই, এত অকৃতজ্ঞ কেন? যাই হোক, আমি জানি আমার কলিজার ভাই বোন মারাত্মক কৃতজ্ঞ, এবং এই কৃতজ্ঞতার জায়গা থেকে তারা আমাকে সবাই কমিটমেন্ট করছে। এই দেখেন, কমিটমেন্ট করছে স্যার, সবাই আজকে শেয়ার করবে। মাশাআল্লাহ, আমরা প্রায় 400 স্টুডেন্ট আসছি, একটা করে শেয়ার করলো 400 শেয়ার। আমি এখান থেকে ক্লাস শেষে দেখতে চাই যে 400 শেয়ার হয়েছে কিনা, দেখবো যে কারা কৃতজ্ঞ আর কারা অকৃতজ্ঞ। সরি, আমার কলিজার ভাই বোন সবাই কৃতজ্ঞ, এখানে অকৃতজ্ঞ বলে কেউ নাই, আমি এটা বিশ্বাস করি, এবং এই বিশ্বাসের জায়গাটা সবাই রাখবে ইনশাআল্লাহ। ওকে, বাই বাই, টাটা। ক্লাস হবে, খেলা হবে প্রোনাউন নিয়ে। স্যার বাকিটা আপনি করে ফেলান, আমি জায়গা। সবাইকে আসসালামু আলাইকুম। এতক্ষণ অবশ্য কথা বলার সুযোগ পাইনি, কারণ আমাদের ভাই ছিলেন, সমস্যা নেই। এখন হচ্ছে আপনাদের সন্ধ্যা মানে সকালে যে ক্লাসটা ছিল ভোরবেলা, সেটা সমস্যা হয়েছিল এসি বন্ধ করার পর সার্কিট ব্রেক, মানে সবকিছু বন্ধ হয়ে গেছে এবং ওয়াইফাই লাইন সহ। তো এখন ওই টপিকটার বাকি থাক, আমরা আজকে নতুন কিছু শেখা যাক। প্রোনাউন একটু ভেজাইলা টপিক, তো কিছু কিছু জিনিস আমি আর কি দেখাই। সব তো আর পসিবল না, কারণ একটা প্রোনাউন শেষ করতে গেলে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। তো এতক্ষণ করলে, ক্লাস করলে আপনি ইফতারের আগে আমার পেটানো শুরু করবেন। এই জন্য আমরা হচ্ছে আস্তে আস্তে একটু আগাই। ঠিক আছে ভাই, তাহলে আসেন। হইছে? আরে আজকে পার্ট 1, কালকে পার্ট 2। আজকে পার্ট 1টা দেখেন। ওকে, আসেন শুরুতে।
আপনাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেকের একটু প্রবলেম হতে পারে, কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আগে থেকে সেট আপ করা, তো এই জন্য নতুন করে আর কোনো কিছু করা হয় নাই, তারপরে একটু কিছু অ্যাড করা হয়েছে। আসেন আমরা এই কথাটাকে যদি ভাঙেন, প্রোনাউন, এই প্রো আর হচ্ছে নাউন দুটো অংশ মেনে নেন আগে। এই প্রোতে আসবে হচ্ছে প্রক্সি, প্রোতে কি আসে? প্রক্সি অফ, আর এই যে নাউন। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই প্রক্সি দেওয়া বলতে আপনি কি বোঝেন? প্রথম কথা যদি আসে, যেমন আপনার মাঝে মধ্যে দেখা যায় ক্লাসে যদি কোনো ফ্রেন্ড অনুপস্থিত থাকে, আপনারা তার বদলে কি ইয়েস স্যার বলতেন? ভার্সিটিতে বা হচ্ছে স্কুল কলেজে বলছেন কখনো যে ফ্রেন্ড আসে নাই, আমরা আবেগের তাড়না না, বুঝে শুনে আকামটা করছি ইয়েস স্যার, পরে অবশ্য মাথা গুনলে ঝামেলায় পড়তাম। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রক্সি দেওয়া মানে হচ্ছে একজনের পরিবর্তে আরেকজন কাজ করা। যেমন আজকের ক্লাসটা আমার ছিল, আমি যদি আমি না এসে আরেকজনকে পাঠাইতাম, তার মানে কি? সে প্রক্সি দিচ্ছে। অর্থাৎ প্রোনাউনের কাজ কি? কার প্রক্সি দেওয়া? নাউনের প্রক্সি দেওয়া। তার মানে নাউনের পরিবর্তে কে বসে? প্রোনাউন বসে। তাহলে এখন একটা বেসিক কথা বলেন যে প্রোনাউন যদি নাউনের পরিবর্তে বসে, তাহলে কোনো কিছু লেখার সময় বাক্যে যদি নাউনের উল্লেখই না থাকে, তাহলে কি প্রোনাউন ব্যবহার করা যায়? তাহলে কি প্রোনাউন ব্যবহার করা যায়? যেমন আপনাকে আমি যদি একটা কথা বলি যে শি ইজ মাই সিস্টার, আমি ভালো মতো দেখলাম যে বাক্য গ্রামাটিক্যালি কোনো ঠিক মানে ভুল নাই, কিন্তু আমার প্রশ্ন থেকে যায় শিটা কে ভাই? থাকে না একটা কোশ্চেন, এই শিটা অ্যাকচুয়ালি কে? কিন্তু আমি যদি এই জায়গায় কোন একটা নাম ইউজ করি, এই যে যদি বলা হয় হাসিনা ইজ মাই সিস্টার, অথবা সিস্টার তো বলি না, আমরা আপা বলি, সে যাই হোক, তাহলে দেখেন এখন কিন্তু একটা নাউন উল্লেখ করছি আমি। অন্যভাবে নিয়েন না, এটা হাসিনা বলতে অনেক হাসিনাই তো থাকতে পারে, তাই না? আমরা হাসিনাকে কমন নাউন হিসেবে ব্যবহার করা যাক, প্রপার নাউন নাইবা নিলাম। তাহলে কথা হচ্ছে প্রোনাউন কার প্রক্সি দেয়? নাউনের প্রক্সি দেয়। তাহলে প্রথম কথা, খাতায় একটা কথা লিখবেন, এই কথাটা আমার সাথে লিখেন। কি লিখবেন? সেটা হচ্ছে বাক্যে নাউনের উল্লেখ না থাকলে, বাক্যে নাউনের উল্লেখ না থাকলে, আচ্ছা আমার অনলাইন অফলাইনে যারা আছেন, আমার বাংলা হাতের লেখা খুবই সুন্দর, আপনারা বুঝতে পারবেন না, এই জন্য কথাটা শুনে লিখবেন। হ্যাঁ, তাহলে বাক্যে নাউনের উল্লেখ না থাকলে লিখবেন প্রোনাউন ব্যবহার করা যায় না, মানে অনুচিত। প্রোনাউন ব্যবহার করা যায় না লিখবেন। এবং প্রোনাউন সর্বদা নাউন অনুযায়ী বসে। প্রোনাউন সর্বদা নাউন অনুযায়ী বসে। আচ্ছা, অনলাইনে যারা আছেন তারা পুরো ক্লাস কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন ভাইয়া? আর একটু মেনশন করে দিয়েন, শেয়ার করে দিয়েন। পাগলি আপাকে খুব মিস করে আসলে। হ্যাঁ, আমার 16 বছরের প্রেম ভেঙে গেছে তো। আচ্ছা, রমজান মাস, আমরা আর ওদিকে না যাই, গভীরে না যাওয়াটাই বেটার। লিখেন। হ্যাঁ, 16 বছর, 2008 সাল থেকে 24 সালের 5ই আগস্ট। লিখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খান একদম পুরা লিখছেন। তাহলে বাক্যে নাউনের উল্লেখ না থাকলে প্রোনাউন ব্যবহার করা যায় না, এবং প্রোনাউন সর্বদা কি অনুযায়ী বসবে? নাউন অনুযায়ী বসবে। লিখা কি শেষ এইটুকু আপনাদের? আচ্ছা, তাহলে একটু নেক্সট পেজে আসেন। আপনার কিছু বাক্য দেখেন, প্রথম বাক্যটা একটু খেয়াল করেন তো ভাই। দ্য গার্ল স আ চাইল্ড এন্ড বাই হিম এ ক্যান্ডি। এই বাক্যটা একটু দেখেন। প্রথম বাক্যটা বলেন তো, এই বাক্যটা ঠিক না ভুল? আমরা এমসিকিউ না যে আগে বেসিকের দিকে আগাই, ভাই সকালে এই ক্লাস কই নিলাম কি জানি ভাই, আসেন এখন করেন। তাহলে কথা হচ্ছে দ্য গার্ল স চাইল্ড এন্ড বাই হিম এ ক্যান্ডি, এই বাক্য ঠিক না ভুল বলেন? কোনো সমস্যা নেই, একদম ফিয়ারলেস, বাক্য ঠিক না ভুল পুরোপুরি বলতে পারেন। ঠিক আছে, এক এক করে আসে। এই বাক্যে যদি দেখেন, এই বাক্যে একটা নাউন আছে, কে? দ্য গার্ল স আ চাইল্ড, এটা কি আরেকটা নাউন না? এন্ড বাই, এই প্রোনাউন কিন্তু একটাই। এখন একটু বলেন, দ্য গার্ল স চাইল্ড মানে মেয়েটা একটা বাচ্চাকে দেখছে এবং তাকে একটা কি কিনে দিয়েছে? চকলেট। এখন কথা হচ্ছে আপনি যেখানে হিম দিচ্ছেন, এই হিমটা কাকে বোঝায়? এই চাইল্ড। এখন বলেন তো, এই চাইল্ড ছেলে না মেয়ে? চাইল্ড ছেলেও না, চাইল্ড মেয়েও না, দুটা হইতে পারে, তার মানে কমন জেন্ডার। আমরা যখন ম্যাসকিউলিন জেন্ডার হয় তখন হিম ব্যবহার করি, ফেমিনিন জেন্ডার হলে হার ব্যবহার করি। তাহলে কমন জেন্ডারে কি করব? হিম হার দুটাই না, কমন জেন্ডারের ক্ষেত্রে সবসময় ইট ব্যবহার করতে হয়।
কথা কি বোঝা গেছে? অর্থাৎ বাক্যটা হবে কি, দ্য গার্ল স আ চাইল্ড এন্ড বাই ইট আ ক্যান্ডি। এই ইটটা কাকে বোঝায়? ওই যে চাইল্ড কে বোঝায়। এই জন্য বললাম প্রোনাউন সর্বদা কি অনুযায়ী বসে? নাউন অনুযায়ী বসে। নেক্সট আবার আসেন, যদি বলা হয় দ্য শপ কালেক্টস ওল্ড প্রোডাক্টস, দ্য শপ সংগ্রহ করে, কি সংগ্রহ করে? ওল্ড প্রোডাক্ট নাকি প্রোডাক্টস? প্রোডাক্টস এন্ড সেলস দেম, এবং বিক্রি করে কাকে? এই প্রোডাক্ট গুলাকে। এখন এখানে প্রোনাউন কোনটা আছে? দেম। বলেন বাক্য ঠিক না ভুল? ফিয়ারলেস মতামত দেন, কোনো সমস্যা নেই। বাক্য ঠিক না ভুল? আপনাকে সবচেয়ে বেশি প্যারা এটাই দেয় যে হচ্ছে বাক্য ঠিক না ভুল। বলেন আবার ভুল। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাক্যে কোনো ভুল নাই, বাক্যে কোনো ভুল নাই। আচ্ছা, ভুলটা নাই কেন? আমরা যখন ব্যক্তি বোঝাই তখন কি হি ব্যবহার করি অথবা কি সি ব্যবহার করি? এটা তো ব্যবহার করি সিঙ্গুলারের ক্ষেত্রে নাকি? যখন সেটা প্লুরাল হয় তখন আমরা কি ব্যবহার করি? দে ব্যবহার করি না? অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে যখন সিঙ্গুলারে তখন হি ব্যবহার করা যায়, সি ব্যবহার করা যায়, আবার কি দেও ব্যবহার করা যায়, মানে প্লুরালে। কিন্তু যখন বস্তু বোঝে তখন কি বোঝায়? ইট। কিন্তু ইটের প্লুরালও কি? দে। এটা মনে রাখবেন ঠান্ডা মাথায়। ইটের প্লুরালও কি? দে। অর্থাৎ দে হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা ব্যক্তি এবং বস্তু এটা উভয়ের সাথেই ইকুয়ালি বসতে পারে। কি বললাম? ব্যক্তি এবং বস্তু দুটোর সাথে বসার অধিকার কার? দে। অর্থাৎ ব্যক্তিবাচক সিঙ্গুলার এবং বস্তু ব্যক্তিবাচক প্লুরাল এবং বস্তুবাচক প্লুরাল উভয়ের সাথেই বসতে পারে কে ভাই? দে। এখানে বাক্যে কোনো ভুল নাই। দেম বলতে কাকে বোঝায়? প্রোডাক্টস কে বোঝায়। 3 নম্বরে আসেন, আপনাকে একটু ঘাটাই আমি আজকে, বিরক্ত করি। আসেন, দ্য ম্যান প্রেজ টু গড, দ্য ম্যান প্রেজ টু গড, আচ্ছা, এন্ড সিক্স হিজ পার্ডন। বলেন বাক্য ঠিক না ভুল? চকলেট দিব একটা। এই চকলেটের অফার একদম ওপেন থাকলো ভাই, অনলাইনে যারা আছেন। বলেন। আচ্ছা, উনি মতামত দিচ্ছে, আর কোন মতামত আছে? আপনার দিকে আপাতত আমি চকলেট ছুঁড়ে মারতে পারতেছি না, বার উত্তর ঠিক আছে, কথার কথা। এখন দেখেন, এখানে যে কোনো সৃষ্টিকর্তার কথা যদি উল্লেখ থাকে, সেটা আল্লাহ থাক, গড থাক, সেটা যে কোনো সৃষ্টিকর্তা হইতে পারে। বলতেছি এখানে কথা হচ্ছে ধর্মকে আবার টাইনা এনেন না। যে কোনো সৃষ্টিকর্তার কথা যদি উল্লেখ থাকে তাহলে প্রোনাউন হিসেবে যখন আপনি হিম অথবা মানে হি বসাবেন, হিম বসাবেন কিংবা হিজ বসাবেন, তখন এই এইচটা করে বড় হাতের দিবেন সবসময়। এটা তার সুপ্রিমেসি প্রকাশ করে, মানে তার শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য বাক্যের যেখানেই বসান না কেন এই হিজের এইচটা কি হবে ভাই? বড় হাতের হবে। কথা কি বুঝতে পারছেন? এই 3টা বাক্য ক্লিয়ার নাকি মাথার উপর দিয়ে গেছে? কোন জায়গায় উপর দিয়ে গেছে এর আগে কোন? আমি জাস্ট প্রোনাউন রেফারেন্সটা আপনাকে দেখাচ্ছি, জাস্ট প্রোনাউন রেফারেন্স। এইখানে হিম বসাইছিলেন, এখানে হিমটা রেফারেন্সিং এ ভুল করছেন কেন? কারণ চাইল্ডের পরিবর্তে দূর কই গেল, কারণ আপনি চাইল্ডের জন্য হিম বসাইতে পারেন না, প্রোডাক্টস এর জন্য দেম বসানো জায়েজ, ঠিক আছে, কিন্তু গডের জন্য বা আল্লাহর জন্য কি এখানে হিজের জায়গায় এইচটা বড় হাতের হবে। এই 3টাই তো কাজ, আর কি কোনো কাজ করছি আমরা? আর কোনো কাজ করি নাই। ওকে, এখন আসেন লিখবেন প্রোনাউনের ক্লাসিফিকেশন। প্রথম কথা লিখবেন সেটা হচ্ছে টাইপস অফ প্রোনাউন। লিখবেন প্রোনাউন 8 প্রকার। আরে জ্বালাই আছি আমি। প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। বিভিন্ন বইতে দেখা যায় 9 প্রকার, বিভিন্ন বইতে দেখা যায় 10 প্রকার। কিন্তু যদি কখনো পরীক্ষা আসে প্রোনাউন কত প্রকার, তাহলে অ্যান্সার কত দিবেন? 8। কেন 9 কেন 10 আমি বলে দিব, যে কিভাবে 9 হয়েছে কিভাবে 10 হয়েছে। ঠিক আছে, আসেন এই জায়গায় ক্লাসিফিকেশনে প্রোনাউন কত প্রকার বোঝায়? 8 প্রকার। তার প্রথমটার নাম কি? প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যার বাংলা করলে দাঁড়াই হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। কি দাঁড়ায়? ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে এখন ব্যক্তিবাচক কোনগুলা? এই যে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে কি? ইউ এর বাংলা কি? তুমি হয়, আপনি হয়, আবার কি তুইও হয়। তাহলে কথা হচ্ছে এই যে ইউ দেখছেন, দাও তো অনেকে নাও দেখতে পারেন। বলেন তো দাও শব্দের অর্থ কি? যেমন কথার কথা আমি আপনাকে যদি বলি যে হাউ আর ইউ, এর বাংলা কি বলেন তো? তুমি কেমন আছো হয়, আপনি কেমন আছেন হয়, আবার তুই কেমন আছিস তাও হয়। কিন্তু আমি যদি বলি যে হাউ আর দাউ, এর মানে কি জানেন? তুই কেমন আছিস। অর্থাৎ এই দাউ শব্দের অর্থ হচ্ছে তুই। দাউ শব্দের অর্থ কি?
তুই শুনতে ফানি শোনায়, হাউ আর দাউ, বাট বাক্যে কোনো ভুল নেই। কথা বুঝতে পারছেন? সাধারণত ইংলিশ লিটারেচারে দেখবেন এই দাউ এর ব্যবহারটা খুব অনেক বেশি হয়, দেখছেন না? ব্লো ব্লো দ্য উইন্টার ওয়াইন্ড, দাউ ইয়ার নট সো আনকাইন্ড, দেখছেন লিটারেচারে? সবাই দেখে আমার দিকে এমন ভাবে তাকায় আছে, মনে কোশ্চেন করে ভুল করে ফেলেছি। যাই হোক, নেক্সটে আসেন। থার্ড পার্সনে কি? হি, শি, দে আর হচ্ছে ইট, এই আটটাই মনে রাখেন। ওকে, এখন দেখেন হি, শি, দে তিনটে কি ব্যক্তি না? কিন্তু ইটটা কি ব্যক্তির সাথে ব্যবহার হয়? এই জন্য অনেক ব্যাকরণবিদ, ইংরেজি ব্যাকরণবিদ এই ইটটাকে বলে ইমপার্সোনাল প্রোনাউন। কি বলে ডাকে? ইমপার্সোনাল প্রোনাউন, মানে অব্যক্তিবাচক। যদি কখনো পরীক্ষায় আসে ইট কোন প্রোনাউন, তাহলে ট্রাই করবেন উত্তর কোনটা দিতে, ইমপার্সোনাল প্রোনাউন কে দিতে। যদি অপশনে ইমপার্সোনাল না থাকে তখন অ্যান্সার কাকে টানবেন? পার্সোনাল, কারণ এটা পার্সোনাল প্রোনাউনের একটা ক্লাসিফিকেশন। যদি অপশনে পার্সোনাল প্রোনাউন আপনারা খুঁজে না পান, সেক্ষেত্রে অ্যান্সার কাকে নিয়ে আসবেন? ইমপার্সোনাল। ওকে, ডান এটুকু? আচ্ছা, এরপরে আসেন, যারা অনলাইনে আছেন একটু লিখতেছেন বা আপনাদের নোট করা কি শেষ? একটু হাত চালাবেন। শেষ? আসতেছি ভাই, আসতেছি। দাউদিয়ের বহুত কাহিনী আছে, পরে আসবো। ওকে, দাউ মানে হচ্ছে তুই, আর এই দি মানে হচ্ছে তোকে। এই দি মানে তোকে। যেমন আপনারা প্রায় একটা কথা প্রায় বলেন না, এই যে এই বাক্যটা তো আপনারা অসংখ্যবার লাইফে কইছেন, কোন নাই? কোন নাই এটা? কি কোন? এটা যে ডিফারেন্ট জেন্ডারই বলা লাগে ব্যাপারটা তো এমন না। সেম জেন্ডারে আপনি কথা হচ্ছে আপনার কি মানে সিনিয়রদের বলতে পারেন, বলেন না ছোট ভাইদের। এই তো সমস্যা কি? তাহলে কথা হচ্ছে আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে হয়, আপনাকে হয়, তোকে হয়। কিন্তু যদি আপনি বলেন আই লাভ দি, এর বাংলা কি? আমি ভালোবাসি কাকে? এই যে তোকে। কথা হচ্ছে আগে কি বলতাম 143 আই লাভ ইউ, এখন কি বলবেন 144, মানে কি? আই লাভ দি। যদি কেউ না বোঝে এটা কি আপনার দোষ? দোষটা কার? সে অশিক্ষিত মানুষের, তাকে জব মেডিসিনে ভর্তি দিতে বলবেন। ঠিক আছে, নেক্সট আসেন। দুই নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক। ডেমনস্ট্রেটিভ মানে কি ভাই? নির্দেশক। ঠিক আছে, অর্থাৎ নির্দেশ করে। এখন নির্দেশক কয়টা আছে? জাস্ট চারটা মনে রাখেন, দিস, দ্যাট আর কি দিস, দোজ। দিস এর প্লুরাল হচ্ছে দিস, আর দ্যাট এর প্লুরাল কি ভাই? দোজ। ঠিক আছে, এখন দুইটা কোশ্চেন আপনার সামনে আছে আমার। এই যে দিস বিলংস টু মি, যদি এসটা হবে না এখানে, তাহলে দিস বিলং টু মি। আর যদি বলা হয় দিস বুক বিলং টু মি, আমার প্রশ্ন হচ্ছে এইখানে দিস কোন পার্টস অফ স্পিচ, এইখানে দিস কোন পার্টস অফ স্পিচ? এটা একটু বলেন। প্রথম বাক্যে দিস কোন পার্টস অফ স্পিচ, দ্বিতীয় বাক্যে দিস আবার কোন পার্টস অফ স্পিচ? দেখেন, এটা শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করা যায়। আরে ভাই ভুল হোক, সমস্যা কি? এখানে দিস, দিজের পরে কি সরাসরি ভার্ব আসছে না? আসছে তো। এখন দুটা কথা একটু মনে রাখেন, পৃথিবীতে সাবজেক্ট হিসেবে বসার যোগ্যতা শুধুমাত্র দুইজনের। কার কার? নাউন আর প্রোনাউনের। গেল। এই সাবজেক্টের দোষ গুণ বের করার অধিকার কার? অ্যাডজেক্টিভ আর কি অ্যাডভার্বের। আচ্ছা, তাহলে দুইজনের কাজ হচ্ছে মানুষের খোসান। কার কার? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের। দুইজনের কাজ সাবজেক্ট হিসেবে বসার। কার কার? নাউন আর প্রোনাউনের। দুইজনের কাজ যুক্ত করা। কে কে? প্রেপোজিশন আর হচ্ছে কনজাংশন। এই যে খোসাবেন, যুক্ত করবেন, ভাঙবেন, এসব নিয়ে যে মনে দুঃখ, বেদনা, আনন্দ কে প্রকাশ করে? ইন্টারজেকশন। আর সবকিছু ঘিরে, মানে কাকে ঘিরে হয় জানেন? ভার্ব। সোজা কথা। হ্যাঁ হ্যাঁ, কারণ একটা জিনিস দেখেন, একটা বাক্য মানে একটা সংসার, সাবজেক্ট কাজ করে হাজবেন্ডের, ভার্ব কাজ করে ওয়াইফের। বলেন তো পাওয়ার কার বেশি? থাক, আমরা সত্যটা নাইবা বলি। এখন আসেন, প্রথম বাক্যে যদি বলেন দিস আর দ্বিতীয় বাক্যে দিস, কিন্তু এখানে দেখেন তো দিসের পর নাউন দেখতেছেন না? কোন নাউনের সামনে যদি প্রোনাউন বসে তখন সেই প্রোনাউনটা কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এখানে একটা এক্সট্রা নোট লিখবেন। নোটটা কি? এরা একা থাকলে প্রোনাউন, এরা একা থাকলে প্রোনাউন, মানে একাই, ডানে আগে পরে কোনো নাউন আর নাই। ঠিক আছে, কিন্তু আমি লিখে দিচ্ছি ভাই,
কিন্তু এদের পর নাউন থাকলে এগুলো অ্যাডজেক্টিভ। ব্র্যাকেটে লিখে রাখবেন ডিটারমিনার, আর মনে রাখবেন সকল ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভ, সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ। আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি অনলাইনে যাওয়ার কথা ছিল না, এটা মূলত পেইড ব্যাচের ক্লাস। আপনাদের মূলত ক্লাসটা নিচ্ছি পেইড ব্যাচেরই, আর কিছু না। ঠিক আছে, আপনারা যারা অনলাইনে আছেন আপনারা চেক করতে পারেন যে পেইড ব্যাচের ক্লাস কেমন হয়। আপনারা তো সবাই ফ্রি ক্লাসের উদ্দেশ্যে ফ্রি ক্লাস করেন, আজকে পেইড ব্যাচের উদ্দেশ্যে ফ্রি ক্লাস করেন। লিখা শেষ। এরা যদি একা থাকে তখন সেটা কাজ করে কি হিসেবে? প্রোনাউন হিসেবে। কিন্তু এদের পর যদি কোনো নাউন উল্লেখ করা থাকে তখন তারা কাজ করবে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। সাপোজ আমি আপনাকে বললাম দিস ইজ মাইন, তাহলে কথা হচ্ছে দেখেন তো এখানে দিস কি একলাই না? কিন্তু যদি বলা হয় দিস পেন ইজ মাইন, তখন দেখেন তো পেনটা কি নাউন, তাহলে নাউনের আগে দিসটা কি? এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু প্রথম বাক্যটা কি হিসেবে কাজ করে? প্রোনাউন হিসেবে কাজ করে। 2 নম্বর ক্লিয়ার আপনারা? ডান। লিখা শেষ? নোট সহ উদাহরণ কি লিখা শেষ সবার? 3 আসেন। 3 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে ভাগ হয়ে যায়, বা হচ্ছে মানে সবার মধ্যে ভাগ হয়ে যায়। 4টা আছে, আবার মনে রাখেন, ইচ, এভরি, আইদার আর কি নাইদার। এখন কথা হচ্ছে এই আইদার আর নাইদার এরা সবসময় বসে 2 এর ক্ষেত্রে। কয়জনের ক্ষেত্রে? 2। যখনই অধিক হয়ে যায় তখনই হচ্ছে কে বসে? 3 অথবা 3+, তখনই বসে হচ্ছে ইচ অথবা এভরি। এই আইদার আর নাইদার নিয়ে একটা ক্যাচাল আছে, আমি আপনাকে ক্যাচালটা দেখাই দিচ্ছি একটু পরে। ভাই এত সারাদিন যে কোশ্চেন সলভ করেন, রুলস না পড়লে কি কোশ্চেন সলভ করুন আমার একটু বলেন তো। মানে এই যে খালি কোশ্চেন কোশ্চেন করেন, কোশ্চেনে তো আমি যাব, আগে বেসিকটা তো আসেন। আচ্ছা, তাহলে ইচ, এভরি, আইদার আর কি নাইদার। ভালো কথা। এখন আইদার বা নাইদার সবসময় কয়জনের ক্ষেত্রে বসে? 2 এর ক্ষেত্রে বসে। আর 2 এর অধিক হয়ে গেলে তখন কি বসে? ইচ অথবা এভরি। এখন দুটো কথায় আসেন। আমরা মাঝে মাঝে দেখি না ইচ অফ দেম বলি, আবার কি বলি? আইদার অফ দেমও বলি না। যখন আপনাকে বলা হয়েছে আইদার অফ দেম, তখন এখানে ব্যক্তি কয়জন বলেন? 2 জন। আইদার অফ দেম মানে কি? 2 জনের উভয়। আর যদি বলা হয় ইচ অফ দেম, তখন আপনি জানেন না দেম কয়জন আছে। 3ও থাকতে পারে, 300 থাকতে পারে, 3000 লাখও থাকতে পারে। সোজা কথা। তাহলে আইদারের পরে অফ বসানো যায়, ইচের পর অফ বসানো যায়, আবার নাইদারের পরও অফ বসানো যায়। কিন্তু এই যে একটা বাকি রয়ে গেছে, কে বাকি আছে? এভরি। একটা 7 স্টার দিয়ে নোট লিখবেন, 7 স্টার, যে এভরির পর কখনো অফ হয় না। এভরির পর অফ হয় না, হয় না, হয় না। সোজা হিসাব। এভরির পর কখনো অফ বসানো যায় না, বসানোটা ভুল। ফ্রিজ হয়ে গেছে নাকি? ক্লিয়ার? আচ্ছা, আবারও বলি, কার পরে অফ বসানো যায় না? এভরির পর অফ বসানো যায় না। ঠিক আছে। আচ্ছা, এই আইদার নাইদার একটা তথ্য আছে, আমি একটু পরে আসতেছি, কোনটা ফাঁকা স্পেস দেখে আমি বলবো। একটু মনে রাখেন তো যে এই দুটো জিনিস আমি দেখাইতে চাইছি, আইদার আর নাইদার। 4-এ আসেন। 4 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। সোজা কথা, কে? সকল WH ওয়ার্ড। তবে একটা কথা মনে রাখবেন, হোয়াইল একটা ওয়ার্ড আছে না, হোয়াইল। হোয়াইল কখনোই ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, কখনোই নয়। এই কথাটা এক্সট্রা নোট লিখবেন যে ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে সকল WH ওয়ার্ড, কিন্তু কে নয়? হোয়াইল নয়। তাহলে হোয়াইলটা কি? হোয়াইলটা প্রিপজিশনও হইতে পারে, হোয়াইলটা কনজাংশনও হইতে পারে। আমরা সামনে দেখব যে হোয়াইল কি। তাহলে সকল WH ওয়ার্ড, যেমন দেখেন এই বাক্যটার মধ্যে শি ক্যান রিকগনাইজ, সে চিনতে পারে, হু ডিড দিস। বলেন তো এই বাক্যে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা? এই যে বাক্যটা শি ক্যান রিকগনাইজ হু ডিড দিস, যারা কমেন্ট বলতেছেন তারা একটু কমেন্টে বলেন এই বাক্যের মধ্যে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা? রেসপন্স করেন, সমস্যা নেই। আচ্ছা, এই বাক্যে ইন্টারোগেটিভ প্রোনাউন নাই। কেন নাই? আরে দাঁড়ান, আগে আসতেছি।
ইন্টারোগেটিভ প্রোনাউন নাই। কেন নাই? কারণ ইন্টারোগেটিভ প্রোনাউন সর্বদা, দেখেন তো কোথায় বলছি, প্রোনাউন অবশ্যই বাক্যের শুরুতে বসবে। এটা কি শুরুতে আছে? তাহলে বাক্যটা হওয়া উচিত ছিল কি এইরকম, হু ডিড দিস, লাস্টে কোশ্চেন মার্ক, এবং বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। নোটটা দেখছেন এখন? আবারও বলি, ইন্টারোগেটিভ প্রোনাউন অবশ্যই কোথায় বসবে? বাক্যের শুরুতে, এবং বাক্যের শেষে একটা কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ভালো কথা। তাহলে গঠনটা কি হবে? ডাব্লিউএস ওয়ার্ড শুরুতে বসাবেন, আগে কি নিয়ে আসবেন? এভিতে কি বোঝায়? অক্সিলারি ভার্ব। তারপর কি আনবেন? সাবজেক্ট। তারপর লাস্টে কি আনবেন? প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? যেমন যেমন যদি বলা হয় when he came, এটা কি হবে? এটা কি হবে? বসাইছেন when, কিন্তু কোনো অক্সিলারি ভার্ব কি আনছেন? না, এই বাক্যটা হবে না। তাহলে বাক্যটা অ্যাকচুয়ালি হবে কে? when, আগে কি নিয়ে আসবেন? ডিড, তারপর নিয়ে আসবেন হচ্ছে, আর ডিড বসলে পরে আর ভি টু হয় না, হয় কি? ভার্বের বেস ফর্ম। গঠনটা কি মিলছে দেখেন তো? ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, হি সাবজেক্ট, সাবজেক্ট, আর কামটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার এইটুকু? ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে প্যাচ লাগায়েন না। এই উপরের যে বাক্যটা দেখতেছেন, এই উপরের বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন ছিলই না। এই যে এখন কোনটা? হ্যাঁ, আপনি এখানে কেম হবে বলতেছেন। আচ্ছা, ডিড থাকলে কি পরে আর ভি টু হয় কখনো? কেমটা তো ভি টু সেকেন্ড ফর্ম, কিন্তু ডিড বসালে তো আর ভি টু করার প্রয়োজন পড়ে না, বা করলে তো ভুল হয়। ডান। আচ্ছা, চার চার গেল, পাঁচে আসেন। ইনডেফিনিট প্রোনাউন। দেখেন, ইনডেফিনিট প্রোনাউন বলতে কি বোঝায়? আগে বলেন ইনডেফিনিটের বাংলা কি? অনির্দিষ্ট। অর্থাৎ যে প্রোনাউন নির্দিষ্ট কাউকে বোঝায় না, একদম অনির্দিষ্ট যে কাউকে বোঝাইতে পারে। যেমন অল, অল মানে কি নির্দিষ্ট কাউকে বোঝেন? সবাই হয় না। সাম বলতে কি নির্দিষ্ট কাউকে বোঝেন? না। যেমন কিছু, কিছু সেটা মানুষও হইতে পারে, গাছগাছালিও হইতে পারে, উত্তাবেলিও হইতে পারে। আবার আসেন মেনি, তাহলে মেনিটা বলতে অনেক বোঝায়, অনেকে কিন্তু নির্দিষ্ট না। আবার ওয়ান বলতে কি নির্দিষ্ট কাউকে বোঝায়? যেমন বলি যে ওয়ান শুড ডু হিজ ডিউটি, বলি না আমরা এভাবে, বা ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি। ওয়ান দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝে না, বোথ দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝেন? বোঝেন কাউকে? বোঝেন না। এক্সট্রা আরো কি বলছি, সাম, এভরি, এনি, নো এর সাথে যোগ করে দিছি কি? বডি, থিং অথবা ওয়ান। মানে কি? সামবডি, সামথিং, সামওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান, নোবডি, নাথিং, নো ওয়ান। কথা বুঝতে পারছেন? তাহলে এখন লিখেন একটু খাতায়। হাত চালান, হাত চালান। ক্লাস নোট রাখেন, ক্লাস নোট রাখেন। যারা অনলাইন অফলাইন দুটাতেই আছেন, ক্লাস নোট রাখবেন। সারা জীবন তো কোশ্চেন সলভ করছেন, আজকে একটু মানে অন্য প্যাটার্নে আগাই। আচ্ছা, কোশ্চেন সলভ করে যদি পরে পরীক্ষার হলে যে কমন না পান, কি করেন? মানে শুনতে যেটা ভালো লাগে সেটা উত্তর করে আসেন। এটাও আছেন যে আবেগ কাজ করে না, থুকু কি করেন নাম, বিবেক কাজ করে না, আবেগ কাজ করে। আল্লাহর রাস্তায় কি হয়, ঠিক হয় না ভুল হয়? তাই না? গ্রাজুয়েশন শেষ করছেন কবে? আচ্ছা, এই জন্য মানে চোখ থেকে নেশা এখনো উতরে যায় নাই। একটু থাকেন চাকরির বাজারে, সব ওই যে হিন্দিতে বলে সব সব নাসা উতার জায়গা। আসেন, আই হ্যাভ লস্ট মেনি ইন মাই লাইফ, মাঝে মধ্যে খুব বেদনা নিয়ে বলেন, জীবনে তো অনেকটাই হারাইলাম। বলেন তো মেনিটা কোন প্রোনাউন? এখানে মেনিটা ইনডেফিনিট, কারণ নির্দিষ্ট কাউকে বোঝায় না। আবার কিছু কিছু মানুষ বা ছেলে পেলে আপনারা ফেসবুকে লিখেন, কিছু মানুষের জন্মই হয় ঘৃণা পাওয়ার জন্য, বলেন না? এই যে দেখেন, সাম আর বর্ন টু বি হেটেড, তাহলে এই সামটাও কোন প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। নেক্সট আবার আসেন, অল আর ইকুয়াল ইন দিস সিস্টেম, এই সিস্টেমে সবাই সমান, তাহলে এই অলটা কাকে বোঝায়? এই অলটা হচ্ছে ইনডেফিনিট, অর্থাৎ নির্দিষ্ট কাউকে যখনই বোঝায় না, তখনই সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন বোঝায়। হা করে বসে থাকি, এত হা করলে তো সমস্যা, মশা ঢুকে যাবে, মাছি ঢুকে যাবে।
নেট কি বাফার করতেছে? লেখা শেষ? উদাহরণ বুঝছেন? ফুল ক্লিয়ার? আচ্ছা, আর অনেকে আছেন আপনারা, আপনি একটা গল্প বলি, সেটা হচ্ছে আমাদের একটা বড় ভাই ছিল, উনি কখনো 10ম গ্রেড বা 11 গ্রেডের অ্যাপ্লাই করতো না। ঠিক আছে, ক্যাম্পাসেরই ছিল, ভার্সিটির, মানে অ্যারোগেন্ট এবং কনফিডেন্ট বলা যায়, অ্যারোগেন্ট বলবো না কারণ হয়তো তার বিশ্বাস ছিল, বাট 2-3 বছরে যখন 9ম গ্রেড লাগে নাই কোনো পরীক্ষায়, তখন সে হতাশ। আপনারা অনেকে আছেন যে স্পেসিফিক নির্দিষ্ট করে থাকেন আমার ওটা লাগবে, আসলে ভাই রিজিক কোথায় লেখা আছে আপনি জানেন না। ঠিক আছে, এই জন্য সবকিছু মানে যতটুকু পরীক্ষা দেয়া যায় আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলে এক্সপেরিয়েন্স বাড়ে। ঠিক আছে, আর যে পরীক্ষার হলে যে প্রশ্নে আপনি বাঁশ খাবেন সে প্রশ্ন আর ভুল হবে না, মানেন এটা? এই জন্য ওই বলে না, উই লার্ন থ্রু মিস্টেক্স, এটা হয়। আচ্ছা আসেন, আর বিসিএস এর কোশ্চেন দেখলে তো এত মানে ট্রিকি কোশ্চেন। বিসিএস এ যদি এরকম হয় যে 100টা শিওর দাগাইছেন, বের হয় দেখবেন 10টা ভুল। এই জন্য দেখবেন বিসিএস পরীক্ষা হলে প্রথম প্রথম কাটমার্ক থেকে 140-42, পরে দেখা যায় সপ্তাহের মধ্যে 110-এ নেমে আসছে। এর কারণ কি? এর কারণ এটাই, নেশা উতরে যায়। ওকে আসেন, তাহলে এখন উদাহরণ ক্লিয়ার। নেক্সটে আসেন, বডি নিয়ে একটা ভেজালে পড়েন। এই যে সামবডি, বডি নিয়ে একটা ভেজাল আছে, এই বডির ভেজালের আগে 1 নম্বর উত্তর আগে দেন। এই যে কোশ্চেন চাইতেছিলেন না, এখন কোশ্চেনের অ্যান্সার করেন তো। আপনারা খাতায় লিখবেন, আপনারা যারা এখানে আছেন জাস্ট 1-2 এভাবে খাতায় লিখবেন, আপনারা কমেন্টে জানান। আপনারা তো উত্তর করতে চাইতেছিলেন, কোশ্চেন বলেন, কোশ্চেনের অ্যান্সার দেন। বডির ভেজাল। ওকে ওকে আসেন, দেখেন বডির ভেজালটা কি। এখন উত্তর তো করছেন না, এখন নিয়মে আসেন, নিয়মটা আমি একটু বলি। এই জায়গায় যে কনফিউশনটা আপনাদের তৈরি হয়, আপনারা যখন এখানে হিজ দেখেন তখন আপনাদের এই পরবর্তী অংশে হি দিতে মন চায়, আবার এখানে দেয়ার দিলে দে দিতে মন চায়, মানে আপনারা ভাবা শুরু করেন এ আর ডি নিয়ে, কারণ এখানে হি হি, ওখানে দেয়ার দেয়ার, এরকম ভাবতে পারেন না। আপনারা আগেই বাদ দেন বি আর সি, অলরেডি সঠিক উত্তর কেটে দিচ্ছেন। তাহলে নিয়মটা কি হচ্ছে শুনেন, এখন আমার সাথে একটা কথা লিখেন, যে কোনো বডি, যে কোনো বডি বলতে আমার হিউম্যান বডি বুঝেন না, ওই যে এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডির কথা বলছি। যে কোনো বডির প্রোনাউন হিসেবে লিখেন, যে কোনো বডির প্রোনাউন হিসেবে হিজ অথবা হার হবে। এখানে আবার নারীবাদীরা হচ্ছে কমেন্ট করতে পারে, এই জন্য আমরা হিজও বসানো যায়, হারও বসানো যায়। ঠিক আছে, তাহলে হিজ অথবা হার হবে, কিন্তু কিন্তু ট্যাগ কোশ্চেনের সময় বা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দে হবে। যে কোনো বডির প্রোনাউন হিসেবে কে বসে, হিজ অথবা হার, কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি দেওয়া লাগে, দে দিতে হয়। এখন আসেন, এভরিবডি শুড, আমরা জানি এখানে একটা ভার্ব মিসিং আছে, ডু। এভরিবডি শুড ডু ড্যাশ ডিউটি। এখন বলেন তো এই জায়গায় যে হিজ হবে তাতে কি আমরা নিশ্চিত না? তার কেটে দেওয়া যায় কোনটা কোনটা, সি আর ডি আগে কেটে দিলাম, তাহলে এভরিবডি শুড ডু হিজ ডিউটি, এখানেও হিজ ডিউটি। এখন আসেন, কোশ্চেন ট্যাগ কোশ্চেন না, ট্যাগ কোশ্চেন তো, তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি যে কোনো বডি থাকলে কখনো হি বসানো যায়? তাহলে উত্তর কোনটা? উত্তর বি নাম্বার। অনলাইনে যারা আছেন তারা হচ্ছে উত্তর দিছেন। ডান। নেক্সট আসেন, 2 নাম্বার অ্যান্সার আপনারা করেন। এনিবডি উইল প্রায়োরিটাইজ মানে হচ্ছে প্রায়োরিটি দেওয়া বা কাউকে প্রাধান্য দেওয়া। তাহলে এনিবডি উইল প্রায়োরিটাইজ, অ্যান্সার কি দিবেন বলেন? আবার এক এক করে আসেন, যেহেতু আপনি যে কোনো বডির কথা বলছেন তাহলে হিম অথবা হার আনতে হচ্ছে, তাহলে সি নাম্বার আর ডি নাম্বার আগেই বাদ, কারণ শুরুতে দে দেওয়া, বাদ দেন। নেক্সট আসেন, তাহলে হিমসেলফ হিমসেলফ দুটাই হবে। এখন বলেন অ্যান্সার পরেরটা।
আবারও কে সাবজেক্ট কে আছে ভাই? বডি। তাহলে যে কোনো বডি থাকলে ট্যাগ কোশ্চেনে কি হয়? অ্যান্সার আবারও বি। আমার কথা কি বুঝছেন? আবারও বলি, যে কোনো বডি থাকলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে শুধুমাত্র কি বসাবেন? দে বসাবেন। অন্যান্য সব ক্ষেত্রে হিজ অথবা হার বসানো যায়। এখানে হার দিলেও কোনো ভুল হইতো না। এটাই হচ্ছে লিখে দিছে আপনাকে, এই বডির ভেজাল হচ্ছে এইটা। একটু বলেন তো যারা অনলাইনে আছেন আপনারা ফুললি ক্লিয়ার? কোথাও কোনো কনফিউশন থাকলে বলেন। কোথাও কোনো কনফিউশন থাকলে ডিরেক্ট বলেন, কোনো সমস্যা নাই। আমার ক্লাসে কোশ্চেন ওপেন থাকে, আপনারা যার যেখান থেকে কোশ্চেন করতে মন চায় টপিক ভিত্তিক করতে পারেন। ও ভাই মনে হয় ট্রান্সলেশন আমারে দিছিলেন না? আমার ট্রান্সলেশন করে আনছেন? একটু ভাববেন ভাববেন। আপনি ট্রান্সলেশন কি দিছিলেন আমারে জানি? শুনছেন? মানে গরুটি টুনা পড়া অবস্থায় কি মলিতেছে? আচ্ছা, আমি তাকে রিপ্লাই দিছিলাম, আমি ট্রান্সলেশন কম পারি, তার রিপ্লাই দিছিলাম যে ট্রান্সলেশন কইরে আনবেন। কি ট্রান্সলেশন দিছিলাম? যে মান্দার কাছে বিলাই স্যারসারাইয়া উঠে আর নামে। এটা হচ্ছে ট্রান্সলেশন কইরে আনবেন। ওকে, আসেন আরেকটা আছে, ওয়ান নিয়ে সমস্যার সমাধান। এই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই। এই ওয়ান নিয়ে সমস্যার সমাধান 7 স্টার দেন। দেখেন কথা আগে পড়েন আমার সাথে। ওয়ানের পসেসিভ হিসেবে সর্বদা কি বসবে? ওয়ান্স অবশ্যই বসবে, কিন্তু অপশনে ওয়ান্স না থাকলে কি বসানো লাগবে? হিজ অথবা হার। আবার বলেন আমার সাথে, যে ওয়ানের পসেসিভ হিসেবে কে বসাইতে হবে? ওয়ান্স। অপশনে ওয়ান্স না থাকলে কি দেওয়া লাগবে? হিজ অথবা হার। একটু ক্লিয়ার? কিন্তু আসেন, যেমন কিন্তু, নোট, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, এদের পসেসিভ হিসাবে অবশ্যই হবে কে? হিজ অথবা হার, ওয়ান্স নয়। মানে কি বললাম? যে ওয়ানের ক্ষেত্রে আপনার কি বসান লাগবে? ওয়ান্স। অ্যাপোস্ট্রোফি দিয়েন, কিন্তু অ্যাপোস্ট্রোফি না দিলে ভুল হবে। অপশনে ওয়ান্স না থাকলে কাকে বিবেচনা করবেন? হিজ অথবা হার। কিন্তু অন্যান্য ওয়ানের ক্ষেত্রে কি করবেন? যেমন এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, সেক্ষেত্রে অবশ্যই অ্যান্সার কি দিতে হবে? হিজ অথবা হার। কখনোই কাকে আনা যাবে না? ওয়ান্স নয়। তাহলে নেক্সটে আসেন, যেমন এভরিওয়ান শুড ডু, ওয়ান্স ডিউটিজ নাকি হিজ ডিউটিজ? দেখেন এখানে সাবজেক্ট কে? এভরিওয়ান। তাহলে যে শুধু ওয়ান ব্যতীত অন্যান্য যে কোনো ওয়ান থাকলে আপনাকে আর ওয়ান্স নেওয়া যাবে না। উত্তর কে ভাই? উত্তর হচ্ছে হিজ। আমার কথা ক্লিয়ার? এই নোটটা ঠান্ডা মাথায় লিখেন, এই নোট পুরা নোটটা ঠান্ডা মাথায় একটু লিখেন ভাই। দাঁড়ান, একদম 7 স্টার দিয়ে নোটটাকে লিখেন। মান্দার গাছ কিনা? বিপদে আছি বুঝছেন, ধীরে ধীরে কইলে ভাই ঘুম পাড়ানি ক্লাস আজ গিলা বাসায় থাকে। আর আমার আগামী 16 বছরও ছাড়বে না। লিখেন। ডান। আবার বলি, যখন সাবজেক্ট শুধু ওয়ান একা থাকবে, আগে পরে কিছু নাই, তখন পজিটিভ হিসেবে কাকে বসাবেন? ওয়ান্স। অপশনে যদি ওয়ান্সটা না থাকে সেক্ষেত্রে আপনি কাকে বিবেচনা করা যায়? হিজ অথবা হার। কিন্তু এই ওয়ানের সামনে যদি এভরি ওয়ান থাকে, সাম ওয়ান থাকে, এনি ওয়ান থাকে, নো ওয়ান থাকে, তখন পসেসিভ হিসেবে অবশ্যই হিজ অথবা হারকেই বসাইতে হবে, ওয়ান্সকে ব্যবহার করা যাবে না। ওয়ান্স কোন ক্ষেত্রে হয়? শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে ওয়ান্স হয়। কথা কি বোঝা গেছে আমার? আচ্ছা, লেখা শেষ। থিং থাকলে কি হবে ভাই? থিং থাকলে ইট বসাবেন, থিং থাকলে ইট বসাবেন, জাস্ট শেষ। এই বডি আর ওয়ান নিয়ে প্যারা খান। আপনি কি নোয়াখালীর? না ভাই, আমি নোয়াখালীর না। আমি আর আমার মানে মোর বাড়ি রংপুর।
মোর তো না হামার কয়। আমার বাড়ি রংপুর। রংপুরে কেউ আছেন? সবাই গেছে। রংপুর থেকে কারা কারা আছেন? ইয়েস, আমরা র বলি না, আমরা রংপুর বলি। এটাকে আমি বলি পাওয়ার সেভিং মুড। কেন জানেন? রটা বলার চেয়ে অ বলাটা ইজি। র বলতে জিহ্বা লড়াইতে হয়, এতে ক্যালোরি বেশি নষ্ট হয়। লিখছেন? আচ্ছা, এখন লেখা শেষ না? তাহলে এখন কিছু কোশ্চেনে আসেন তো, আপনাদের কোশ্চেন সলভ আগে করাই। নেন করেন। 1 নম্বরে আসেন। ওয়ান শুড রেসপেক্ট, এখানে সাবজেক্ট কে সেটা আগে বলেন তো। ওয়ান। তাহলে ওয়ানের পসেসিভ হিসেবে অবশ্যই কাকে নিতে হবে? অপশনে তো ওয়ান্স আছে নাকি? এখন হিজ অথবা হার আপনি কখন নিতেন? যদি অপশনে এই ওয়ান্সটা না থাকতো। 1 নাম্বার ক্লিয়ার। নেক্সট আসেন 2, ওয়ান মাস্ট ফিনিশ, এখানে সাবজেক্ট কে ভাই? তাহলে ওয়ান মাস্ট ফিনিশ, আমরা জানি এখানে উত্তরটা হবে কি? ওয়ান্স। এখন ঝামেলা হচ্ছে কোন অপশনে কি ওয়ান্স দেখতেছেন? যেটা দেখতেছেন এখানে ওয়ান্স কিন্তু একসাথে দেওয়া, অ্যাপোস্ট্রোফি এস নাই। কিন্তু আমি একটা কথা বারবার আপনাকে বলছি যে ওয়ানের সাথে একটা অ্যাপোস্ট্রোফি এস দিতে হবে। বলি নাই এটা? চোখের দেখায় আবেগের তাড়নায় আপনারা সিধা আগায় আসতেন অনেকজন, আমি জানি, মানেন এটা? কিন্তু এখানে ওয়ানের সাথে কি দেওয়া নাই? অ্যাপোস্ট্রোফি এস দেয়া নাই। তাহলে অ্যান্সার বলেন। দেখেন ওয়ানের সাথে তো দেয়ার হচ্ছে না, তাহলে দেয়ারটাকে বাদ দেই। সি নাম্বার অ্যাপোস্ট্রোফি এস না থাকার কারণে বাদ দিলাম। এখন ডি নাম্বারে আপনি হচ্ছে হার্স হবে না, কারণ এখানে লাগবে কি? হার হোমওয়ার্ক, হার্স করা যাবে না। তাহলে বাকি উত্তর থাকে কোনটা? বি নাম্বার। ওকে, আচ্ছা 3 নাম্বার অ্যান্সারটা করেন। 3 নাম্বার অ্যান্সারটা করেন। আর একটা তথ্য এখানে দিয়ে রাখি, আপনারা অ্যান্সার করতে থাকেন। দেখেন তো এই দুটো জিনিস কি এক? নান আর নো ওয়ান। আগে চোখের দেখায় বলেন, নান আর নো ওয়ান কি সেম? নান একসাথে আর নো ওয়ান কি আলাদা আলাদা। যদি নান বাট থাকে তাহলে নান বাটের পরে বসে সাবজেক্টিভ ফর্ম। কোন ফর্ম বসে? আর এই নান বাট ব্যতীত পৃথিবীর অন্যান্য যত বাট আছে এই সবগুলোর পরে বসে অবজেক্টিভ ফর্ম। কে বসবে? এটা আমরা প্রণয়নের পার্ট 2 তে দেখবো, 1 এ না 2 তে দেখবো। তাও একটু তথ্যটা দিয়ে রাখলাম যে নান বাটের পরে বসবে কি? সাবজেক্টিভ। নান বাট ব্যতীত যত অন্যান্য বাট আছে, নো ওয়ান বাট, সাম ওয়ান বাট, এনি ওয়ান বাট, এভরি ওয়ান বাট, তারপরে কি বসাবেন? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। এখন আসেন এই 4টা অপশনে সাবজেক্টিভ দেওয়া আছে, এই জন্য তথ্যটা এক্সট্রা বলছি আমি আপনাকে। তাহলে 3 এর অ্যান্সার আগে করেন। নান বাটের পরে কি বসাবেন? সাবজেক্টিভ। এই 4টাই সাবজেক্টিভ আছে, অর্থাৎ 4টাই উত্তর হতে পারে, মানে প্রথম অপশন বিবেচনায়। নেক্সটে আসেন, যখনই ওয়ান বা বডি থাকে তখন ট্যাগ কোশ্চেনে কি দেওয়া লাগে? দে দিতে হয়। এখন আসেন এখানে দে আছে কোথায়? শুধু অপশন এ তে। সি হচ্ছে না, বি হইতেছে না, ডিও হইতেছে না। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, এখন বলেন, আমি যদি আগে রুলস না পড়াইতাম সরাসরি কোশ্চেনে যাওয়া কি আমার উচিত হইতো? বিভিন্ন মানুষের বিভিন্ন প্যাটার্ন থাকে, থাকে না? আমার প্যাটার্ন হচ্ছে আমি আগে আপনাদেরকে পড়াবো, তারপর ওই রিলেটেড যত কোশ্চেন আমি সলভ করাবো, এরপর আপনার পৃথিবীর যে বই মন চায় সলভ করে নিয়ে আসেন, আমি আসি। যদি কোনোটা প্রশ্ন না হয় তাহলে ডিসকাস করতে পারেন যে ভাই এটা বুঝি নাই, আমার ট্রাই করব হচ্ছে বুঝাই দিতে। কথা বুঝতে পারছেন? আর যে টপিকের ক্লাস আপনাদের হয় চেষ্টা করবেন সেই টপিকটা একটু বাসা থেকে দেখে আসতে আগে থেকে, কারণ তাতে কিছু প্রশ্ন তৈরি হয়। আমার প্রশ্ন দরকার, আপনারা যত কোশ্চেন আমাকে করবেন আমার ভাল লাগে। ঠিক আছে আপা, মেসেজ পরে পাঠান। আসেন, 3 ক্লিয়ার? আচ্ছা নেক্সট আসেন, রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল মানে কি জানেন? পরস্পর। রিসিপ্রোকাল মানে কি? পরস্পর, মানে এক, এই যে এটা হচ্ছে ডাবল অ্যাকশন, এদিকেও যাবে আবার কি এদিকেও আসবে। কয়টা আছে? 2টা। ইচ আদার আর কি ওয়ান অ্যানাদার। ইচ আদার আর কি ওয়ান অ্যানাদার। এখন কথা হচ্ছে ইচ আদার বসে কয়জনের ক্ষেত্রে? 2 জনের ক্ষেত্রে। যখনই 2 এর অধিক হয়ে যায়, 3 অথবা 3 প্লাস, তখনই অ্যান্সার কি করতে হয়? ওয়ান অ্যানাদার। তখনই অ্যান্সার কি দেওয়া লাগে? ওয়ান অ্যানাদার। আবারও বলি, 2 জনের ক্ষেত্রে কি বসে? ইচ আদার। আর 2 এর অধিক যখন হয়ে যাবে, 3 বা তার বেশি, তখন কি দেওয়া লাগবে? ওয়ান অ্যানাদার। এই তো
আগে রেসিপ্রোকালটা আগে লিখেন ঠান্ডা মাথায়। হুম, পরস্পর। আগের 3 নাম্বারটা কি ছিল আমার একটু দেখতে হবে ভাই। হ্যাঁ, ও পরেরটা ক্যান্ট হবে না, এটা হচ্ছে ইয়া হবে, জাস্ট ক্যান হবে, কারণ আগে নেগেটিভ। খেয়াল করি নাই ভাই। দিছেন? এখন আসেন উদাহরণে। আইদার অফ ইউ, একটু বলেন তো আইদার অফ ইউ মানে তোমাদের এখানে ব্যক্তি কয়জন? অনেক, দুইজন। কি দেখে বুঝছেন দুইজন? এই আইদারটা হচ্ছে আপনার উত্তরটা বলে দিবে। দেখেন যখনই আইদার বলতে বোঝাচ্ছে কি ভাই, দুই, তাহলে যখনই দুই হয় তখনই অ্যান্সার কি দেওয়া লাগে? ইচ আদার। আর মনে রাখবেন ইচ আদার কিংবা ওয়ান আনাদারের মধ্যে কখনো এক্সট্রা দা ব্যবহার করা যায় না। এই ইচ দা আদার, ওয়ান দা অ্যানাদার এগুলো কখনো হয় না। তাহলে উত্তর সি ও বাদ, ডি ও বাদ, বাকি থেকে এ আর বি। উত্তর হচ্ছে এ নাম্বারটা। কিন্তু নেক্সটে আসেন তো, অল অফ দা ফোর ফ্রেন্ডস, অল অফ দা ফোর ফ্রেন্ডস, তাহলে 2 নাম্বারের অ্যান্সার নিজেরা করেন। বলা লাগবে আবার। অল অফ দা ফোর ফ্রেন্ডস, আগে বলেন ব্যক্তি কয়জন? অন্য কোনো অপশন বিবেচনার দরকার আছে আমার? ইচ আদার হওয়ার কোনো প্রশ্নই আসে না। এদের মধ্যে তো কোনো কিছু ঢুকানো যায় না, দা, তাহলে বাকি থাকলো কোনটা? এই যে ওয়ান আনাদার। তাহলে টাইপিং মিস্টেক এটা, ওয়ান অ্যানাদার হবে। দুটোই টাইপিং মিস্টেক করা, সাবাস। আমি নির্দোষ। ওই যে এটা ইয়া ছিল না, যে আমি কি বলছি যে আমি কি জানি, এটা ছিল না। হ্যাঁ, আমি কি একবারে বলেছি আমি নির্দোষ? এই মহিলা তো মনে করেছিল যে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। এই মহিলাটাই না? হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ যেটা হচ্ছে, একটু লিখবেন সকল সেলফ অথবা সেলফ যুক্ত ওয়ার্ড, সকল সেলফ অথবা সেলফ যুক্ত ওয়ার্ড। সেলফ কখন বসে? সিঙ্গুলারের ক্ষেত্রে। আর সেলভস কখন বসে? প্লুরালের ক্ষেত্রে। ঠিক আছে? ওকে, আসেন এখন ঠান্ডা মাথায়। আপনাদেরকে দুটো জায়গায় আমি পেঁচাবো। কোন জায়গায় পেঁচাবো তার আগে কারণ দেখেন। হি কিলড হিমসেলফ, এই বাক্য ঠিক না? এই বাক্য তো কোনো ভুল নাই। এখন একটু আমাকে বলেন, আপনাকে যদি বলা হয় হিমসেলফ কোন প্রোনাউন, অ্যান্সার কি দিবেন বলেন? রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা তো অটোমেটিক বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন নতুন একটা বাক্য আমরা নিয়ে আসি। আপনারা রান্না বান্না পারেন? মেয়েরা যারা আছেন দুজন, রান্না বান্না পারেন? ছেলেরা পারেন? ইউটিউব ছাড়া না, ইউটিউব দেখা? মানে মেস লাইফ আমারও 15 বছরের, তাও আমিও পারি। এখন কথা হচ্ছে, সাপোজ আপনি বললেন যে আই কুকড দ্য মিল, আমি এই খাবারটা রান্না করছি। এ ভাই যারা আছেন ঠান্ডা মাথায় বোঝেন, এই জায়গাটা ঝামেলা আছে। এই বাক্যটা ঠিক না ভুল? বাক্য কোনো ভুল নাই, আগে বলে দিলাম। এখন কথা হচ্ছে, দুর্ভাগ্যবশত দেখা গেল রান্নাটা খুব স্বাদ হয়েছে। ঠিক আছে? এখন বন্ধু বান্ধব বা আশেপাশে ফ্রেন্ড আপনাকে বলতেছে এই রান্না কি তুই করছস রে?
তখন আপনি রাগ হয়ে কি বলেন? আমি নিজেই রান্না করছি কথাটা বলেন না? তাহলে এই যে আমি নিজেই, এই ট্রান্সলেশন কি? তখন দেওয়া লাগে হচ্ছে আই মাইসেলফ কুকড দ্য মিল। অর্থাৎ আই মাইসেলফ মানে কি? আমি নিজেই। যদি হয়তো হি থাকলে কি মাইসেলফ দিতেন? তখন কি দেওয়া লাগতো? হি হিমসেলফ। সি থাকলে বলেন হার সেলফ। দে থাকলে কি দেওয়া লাগতো? দেম সেলফ নাকি দেম সেলফস? এই যে সে নিজেই, আমি নিজেই, তারা নিজেই, যখনই দেখেন তো এই মাইসেলফটা বাক্যের মধ্যে ব্যবহার করছেন কি হিসাবে, কি করার জন্য বলেন তো? সাবজেক্টটাকে জোর দেওয়ার জন্য দিছেন। এই ছাড়া কি আর কোনো উদ্দেশ্য ছিল আপনার? কিন্তু আপনারা মাঝে মধ্যে খুব কিউট কাজ করেন, আপনারা মাঝে মধ্যে বলেন মাই সেলফ কুক দ্য মিল। এই কাম করেন, মাই সেলফ কুক দ্য মিল। ভাই মাইসেলফ কি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হয়? হয় না। সাবজেক্ট হওয়ার যোগ্যতা কার? নাউন আর প্রোনাউনের। আরো নির্দিষ্ট করে বললে সেটা পার্সোনাল প্রোনাউন হইতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই যে আই মাই সেলফ মানে কি? আমি নিজেই। হি হিমসেলফ মানে কি? সে নিজেই। দে দেমসেলফ মানে কি? তারা নিজেই। এই যে জোর দেওয়ার জন্য ব্যবহার করছেন, জোর দেওয়ার ইংলিশ কি? এমফাসাইজ করা মানে কি? জোর দেওয়া না? এই এমফাসাইজ থেকে যে প্রোনাউনটা উৎপত্তি তার নাম হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তার নাম কি ভাই? এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো যখন জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় কোন প্রোনাউন? এমফ্যাটিক প্রোনাউন। আমার কনসেপ্ট ফুললি ক্লিয়ার? আবারও বলি, রিফ্লেক্সিভ প্রোনাউন আপনারা চেনেন, কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো যখন জোর দেয় মানে কি সাবজেক্টে ঠিক পরেই বসে। কারণ জোর দিতে গেলে কি একত্রে হওয়া লাগে না? সাপোজ আপনি একটা বাসকে ধাক্কা দিবেন, এখন আমি ধাক্কা দিলাম এমনি, আরেকজন ধাক্কা দিলে আরেক বাস, বাস নড়বে? তার চেয়ে বেটার দুইজন মিলে ধাক্কা দিয়ে একটু শক্তি পাবে। অর্থাৎ জোর দিতে হলে কি আলাদা থাকা লাগে না একসাথে থাকা লাগে? একসাথে। অর্থাৎ যখনই এই সাবজেক্ট আর রিফ্লেক্সিভ প্রোনাউন একসাথে থাকবে তখন এটাকে বলা হবে কোন প্রোনাউন? এমফ্যাটিক প্রোনাউন। আমার কথা কি ফুললি ক্লিয়ার আপনারা? তাহলে এখন একটা কথা আমার সাথে লিখবেন যে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো জোর দেওয়ার জন্য যখন সাবজেক্টের ঠিক পরেই বসে, রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো জোর দেওয়ার জন্য যখন সাবজেক্টের ঠিক পরেই বসে তখন তাকে এমফ্যাটিক প্রোনাউন বলে। তাহলে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিকের তফাৎ বুঝছেন? যখন সাবজেক্টের সাথে একত্রে থাকবে তখন সেটা কোন প্রোনাউন? বলেন এমফ্যাটিক। যখন আলাদা থাকবে তখন সেটা কোন প্রোনাউন? জাস্ট রিফ্লেক্সিভ। আবারও বলি, যদি রিফ্লেক্সিভ প্রোনাউন আলাদা থাকে তখন সেটা রিফ্লেক্সিভ, মানে আলাদা থাকলে। আর যখনই এরা সাবজেক্টের সাথে পরপর কাছাকাছি বসবে, মানে একত্রে বসবে, তখনই তারা জোর দেওয়ার কাজে ব্যবহৃত হয়। আর জোর দিলে সেটা কোন প্রোনাউন হয়ে যায়? এমফ্যাটিক প্রোনাউন হয়ে যায়। বুঝছেন? প্রশ্ন আসলে পারবেন এখন? তাহলে এখন একটু কোশ্চেনটা সলভ করেন। এটা কি লেখা শেষ? আসি লিখেন। এক্স্যাক্টলি। আপনারা এত দ্রুত কমেন্ট করেন কেমনে রে ভাই? না এরা কমেন্টে পুরো এটা লিখে দিছে। আমাদের ফ্রেন্ড আমার একটা সময় জ্বালাইতো যে তুই যদি কখনো জান্নাতে ঢুকিস তোর 5টা আঙ্গুল ঢুকবে না, মানে টাইপ। ওকে, তাহলে এখন একটু এতে আসেন, রিফ্লেক্সিভ ভার্সেস এমফ্যাটিক। কেন? উই শুড গ্রো প্যাট্রিয়টিজম ইন আওয়ার সেলফস। একটু বলবেন যে এইখানে যে আওয়ার সেলফস বসাইছেন, এই আওয়ার সেলফস রিফ্লেক্সিভ নাকি এমফ্যাটিক? বলেন। সবাই জানি। দেখেন, এই আওয়ার সেলফস এর আগে কি কোনো নাউন দেখতেছেন বা প্রোনাউন দেখতেছেন? মানে কি আলাদা? তার মানে আলাদা থাকলে সেটা সিম্পলি কি হবে? রিফ্লেক্সিভ। নেক্সট আসেন, উই আওয়ার সেলফস কমপ্লিটেড দ্য টাস্ক। এখানে আওয়ার সেলফস কি? বলেন এমফ্যাটিক। কেননা এই যে উই এর ঠিক পরেই বসছে।
আমার কথা কি বোঝা গেছে ভাইয়ারা? হ্যাঁ, অর্থাৎ রিফ্লেক্স আর ইমেটিকের তফাৎ হচ্ছে শুধুমাত্র জায়গা, মানে অবস্থান ভেদে সেটা আলাদা হয়। এখন একটু বলেন তো, যারা এতক্ষণ ধরে এখানে ক্লাস করলেন পুরোপুরি বুঝছেন? ক্লাস কিন্তু আমাদের শেষ না। আপনাদের এই যে 8 নাম্বার দেখতেছেন, কারা দেখতেছেন? রিলেটিভ প্রোনাউন, এটাকে আমি বলি হচ্ছে দ্য কিং অফ প্রোনাউন্স। রিলেটিভের বাংলা কি? সম্পর্ক। তো সম্পর্ক যদি থাকে তাহলে কি মানুষ ভেজালে থাকে নাকি শান্তিতে থাকে? সোজা হিসাব। হ্যাঁ লিখেন, আমরা রিলেটিভ প্রোনাউন একটু পড়বো। এখান থেকে 3টা টাইপের কোশ্চেন হয়, আমরা আজকে 2 টাইপ শিখবো, বাকি 1 টাইপ কালকে শিখবো। কথা কি বুঝছেন? যারা অনলাইনে আছেন ফ্রি ক্লাসে, ঠিক আছে, তারা হচ্ছে আজকে টাইপ 1 আর 2 দেখেন, টাইপ 3 আমরা কালকে পেইড ব্যাচে নিয়ে নেবো নাকি? আর তার আগে ভর্তি হয়ে যান, সমস্যা নেই, দেখা হবে। বাইরে এসে আসছি। আচ্ছা আসেন। সো হেডলাইন দেন, রিলেটিভ প্রোনাউন। এটা স্লাইড নাই, আমি আপনাদেরকে খাতায় লিখে পড়াবো। আগে বলেন লিখা শেষ কিনা। রিলেশন মানেই ভেজাল ভাই, এই তো বুঝছেন না? আসলে এটা ব্যাপার আছে, এটা কথা মনে রাখবেন। বোকারা ঠকে শেখে আর চালাকেরা দেখে শেখে, এটা মানেন? এখন কথা হচ্ছে আপনি বোকাদের দলে থাকবেন না চালাকের দলে থাকবেন? তাহলে দেখে শেখেন, ঠকে শেখার দরকার নেই। ঠিক আছে, আমরা একটু এক্সট্রা ইয়েতে চলে যাই। একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম, এর কারণ হচ্ছে খাতায় এখন সুন্দর করে একটা হেডলাইন দেন। কি হেডলাইন দিবেন? দ্য কিং অফ প্রোনাউন্স। দেন। যারা ক্লাস করতেছেন ভাই, আবারও বলি, কিছু করেন বা না করেন এটুকু করেন। শেয়ার মেয়ার যা মন চাই দিয়ে দেন, যারা মেনশন করা দরকার মেনশন করেন। ঠিক আছে, টু বি অনেস্ট। রিলেটিভের বাংলা কি? সম্পর্ক। তাহলে রিলেটিভ প্রোনাউনের কাজ কি? সম্পর্ক স্থাপন করা, এই তো। অর্থাৎ এখন একটা কথা এখানে মনে রাখবেন, যদিও কথাটা বলা একটু আপনাদের অফেন্সিভ লাগতে পারে রমজান মাসে, সম্পর্কটা হইতে হবে বৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক হওয়া যাবে না। কথা কি বোঝা গেছে? এখন আসেন, রিলেটিভ প্রোনাউন বলতে বোঝাচ্ছে কি কোনগুলা, মানে সম্পর্ক স্থাপন করে, এটার নাম কি? সম্পর্ক। এরকম সম্পর্ক স্থাপন করতে পারে 5 জন। কয়জন? 5 জন। তাহলে কারা কারা? কিচ্ছু লিখবেন না, পুরো কথা আগে বোঝেন। অনলাইন অফলাইন সব জায়গায় বলতেছি। হু, হুম, হুজ, হুইচ আর হচ্ছে দ্যাট, এই যে 5টা। তাহলে রিলেটিভ প্রোনাউন সর্বদা সম্পর্ক স্থাপন করে। তাহলে সম্পর্ক স্থাপন করে কয়জন, বা এই যোগ্যতা কার? 5 জনের। কার কার? হু, হুম, হুজ, হুইচ আর কি? দ্যাট। এখন সম্পর্কটা স্থাপন করতে পারে ব্যক্তির সাথে হইতে পারে, আবার কি বস্তুর সাথে হইতে পারে। এখন এই হু, হুম, হুজ, এই 3টা সম্পর্ক স্থাপন করে হচ্ছে কার সাথে? ব্যক্তির সাথে। আর এই যে হুজ, হুইচ, দ্যাট, এরা সম্পর্ক স্থাপন করে হচ্ছে বস্তুর সাথে। তাহলে হচ্ছে সম্পর্কের মধ্যে ভেজাল লাগাইছে কেটা? হুজ। এরা ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, আবার কি বস্তুর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। তাহলে এখন এটা কথা খাতায় ঠান্ডা মাথায় লিখবেন। কথাটা কি? রিলেটিভ প্রোনাউন সর্বদা কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সাথে রিলেটিভ প্রোনাউন সর্বদা কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করবে। হ্যাঁ শিওর। রিলেটিভ প্রোনাউন সর্বদা কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। দিছেন? এখন
এই হু হুম হুজ এরা সম্পর্ক স্থাপন করে কার সাথে? ব্যক্তি। একটু বলবেন সম্পর্কটা স্থাপন করে কার সাথে? নাউন বা প্রোনাউনের সাথে। তাহলে হু হুম হুজ এরা সম্পর্ক স্থাপন করে ব্যক্তিবাচক নাউন প্রোনাউনের সাথে, আর এরা সম্পর্ক স্থাপন করবে কার সাথে? বস্তুবাচক নাউন বা প্রোনাউনের সাথে। এইটুকু ক্লিয়ার তো আপনারা? আচ্ছা, এখন এই যে একটু আগে একটা কথা বললাম যে সম্পর্কটা হইতে হবে কি বৈধ না অবৈধ? বৈধ সম্পর্ক হইতে হবে। তাহলে এখান থেকে যে টাইপের কোশ্চেন গুলো আসে আমরা জাস্ট টাইপ গুলো দেখবো। তাহলে একটু টাইপ 1 এ আগে আসেন। এটা কি লেখা শেষ না ভাই? সবার ডান? শেষ? লাইভে কিছু কইলাম না, সংযত থাকি আমি, ঠিক আছে? এমনি রমজান মাস, সংযত আমাকে থাকতে হবে, কিছু করেন নাই। আসেন, ওকে, তাহলে একটু মুছে দেই। লিখবেন টাইপ 1, মানে এখান থেকে 3টা টাইপের কোশ্চেন হয়। লিখবেন 3টা টাইপের কোশ্চেন হয়, তার মধ্যে টাইপ 1 আসেন। ভাই ঠান্ডা মাথায় খাতা কলম রেখে দিয়ে আগে কথা বোঝেন তো, তাহলে ভালো হবে। এই একটা বাক্য পরীক্ষায় আসছিল একটা সময়, দেখেন আগে বাক্যটা ঠিক না ভুল সেটা আগে বলবেন। এই যে দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ, এই বাক্যটা ঠিক নাকি ভুল? দ্য ম্যান ওয়াজ টল, মানুষটি লম্বা ছিল, কোন মানুষটা? যে মানুষটা আমার ব্যাগ চুরি করছে। ভালো কথা, এই বাক্যটা ঠিক না ভুল? শরীফুল ইসলাম ভাই দিনের পথে আসেন, ভাই দিনের পথে আসেন, বলেন বাক্য ঠিক না ভুল? কোনো মতামত নাই? নো কমেন্টস মানে পাস। ওই যে কোশ্চেন না পেলে বলে না পাস, একবার অবস্থা হচ্ছে পাসের মতো। যাই হোক, বাক্যটা বেসিক্যালি দেওয়া আছে ভুল। ভুলটা কোথায় দেখেন, এখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে, কোনটা বলেন? কোনটা? হু। কিন্তু দেখেন তো হুটার সম্পর্ক স্থাপন করে কার সাথে? ব্যক্তি। এখন হু এর সামনে কি কোনো ব্যক্তি আছে? তাহলে আপনি যার সাথে সম্পর্ক স্থাপন করবেন তাকে কি দূরে রাখবেন নাকি বিয়ে শাদী করে কাছাকাছি আনা উচিত? কাছাকাছি। কিন্তু এখানে কি কাছাকাছি আছে? তার মানে সম্পর্কটা অ্যাকচুয়ালি অবৈধ। সোজা হিসাব এখানে গেল। এখন কথা হচ্ছে তাহলে বৈধ সম্পর্ক কেমনে করা যায়? দেখেন এই যে হুটা কাকে বোঝায় ভাই? হুটা কাকে বোঝায়? আরে ব্যক্তিরা কেডা? দা ম্যান। তাহলে আপনার কাজ কি হুটারে কান ধরে দা ম্যানের কাছে টাইনা আনা। আনছেন? তাহলে হুটা কি এটা যদি চলে আসে তাহলে কি বাকিটা বসে থাকবে? তাহলে এই বাকিটাও চলে আসলো। তাহলে দা ম্যান হু স্টল মাই ব্যাগ এখন হয়ে গেছে কি ওয়াজ টল। দেখেন এখন সম্পর্কটা কি ঠিক আছে? এখন সম্পর্কটা কি আছে দেখেন, এইখানে হুটা সম্পর্ক কার সাথে স্থাপন করে? দা ম্যানের সাথে। তাহলে যার সাথে যার সম্পর্ক সে তার কাছেই থাকবে। এটাই হচ্ছে টাইপ 1। তাহলে বলেন তো টাইপ 1টা করে কি বুঝলেন? কাছাকাছি খালি বুঝছেন? লিখবেন রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায়, মানে যার সাথে তার সম্পর্ক, এই কথাটা খাতায় লিখেন, খালি কাছাকাছি বুঝছেন। রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় ঠিক তার পরেই বসে, ঠিক তার পরেই বসে, কখনোই ছেড়ে যায় না। যদিও পাগলি ছেড়ে যাওয়ার পর আমার সব বিশ্বাস ভেঙে গেছে, সে যাই হোক, রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় ঠিক তার পরেই বসে, কখনোই ছেড়ে যায় না। এই কথাটা ঠান্ডা মাথায় আগে লিখেন। হ্যাঁ, গেল? আচ্ছা, তাহলে এই বাক্যটা একটু আরেকটা বাক্য একটু দেখেন তো এরকম। The tree is ancient that was cut. The tree is ancient that was cut. is এর জায়গায় অ্যাকচুয়ালি was হবে কারণ বাক্যটা পাস্টে দেওয়া। তাহলে the tree was ancient that was cut, যে গাছটাকে কাটা হয়েছিল সেটা একটা প্রাচীন গাছ ছিল বা অনেক বড় একটা গাছ ছিল। এখানে দেখেন তো ইন্টারোগেটিভ মানে রিলেটিভ প্রোনাউন কোনটা? এই দ্যাটটাকে কখনো অ্যানশিয়েন্ট কে বোঝাইতে পারে? কারণ অ্যানশিয়েন্ট একটা অ্যাডজেক্টিভ,
রিলেটিভ প্রোনাউন সম্পর্ক করে কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে না, নাউন বা প্রোনাউনের সাথে। ভালো কথা। তাহলে এখন দ্যাটের সামনে কি অ্যানসেন্ট হওয়া পসিবল? পসিবল না। তাহলে বাক্যটা হওয়া লাগবে কিভাবে বলেন তো? দা ট্রি, তাহলে দ্যাটটারে কান ধরে ট্রি কাছে টেনে আনেন, তাহলে দা ট্রি দ্যাট, এই যে দ্যাট ওয়াজ কাট ওয়াজ অ্যানসেন্ট। এখন বাক্যটা ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ আগে সম্পর্ক ঠিক রাখা লাগবে, এই তো। যত যাই যাক ঘর আগে ঠিক করবেন। তাহলে এই যে দ্যাট সম্পর্ক স্থাপন করে কার সাথে? দা ট্রির সাথে। এই যে দা ট্রির পরে দ্যাট বসাইছি আমরা, অর্থাৎ প্রথম বাক্যটা ভুল, সেকেন্ড বাক্যটা কারেক্ট, এখানেও দ্বিতীয় বাক্যটা করে কারেক্ট। বলেন টাইপ 1 ফুললি ক্লিয়ার আপনার? হুম, লিখেন 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 ভাই লিখেন। এটা আমি সাধে আচ্ছা আমি লিখতেছি, আপনারা বই থাকেন। হ্যাঁ, এখন একটা অ্যান্সার আমাকে করে দেন তো, একটা কোশ্চেন আপনাদেরকে আমি দিই। বলেন। দা বুক হচ্ছে বস্তু, ঠিক আছে? দ্যাট কেন দিলেন না? হ্যাঁ, সমস্যা কি? না থাকলে তো বাক্য হবে না। দূরে তো কনজাংশন বা দূরে তো ক্লজ লাগবে। বলেন অ্যান্সার কি, দ্যাট নাকি হুইচ? অন্য দুটো হবে না তা তো আপনারা শিওর যে সি আর ডি হইতেছে না, তাহলে বাকি দুটোর মধ্যে অ্যান্সার আপনাকে বলতে হচ্ছে। এই জায়গাটা জেনারেল ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আসলে ব্যাখ্যাটা না বলা হচ্ছে, ঠাড়া মুখস্থ বলাটা ইজি। কি মুখস্থ জানেন? এখানে পুরো বাক্যের মধ্যে প্যাচ লাগাইছে কে জানেন? এই যে এই বেড়ায় কমা, এই কমাটা উত্তর চেঞ্জ করে দিছে। কি উত্তর চেঞ্জ করে দিছে? মনে রাখবেন, কমার পর রিলেটিভ প্রোনাউন হিসেবে সর্বদা হুইচ বসাতে হবে। রিলেটিভ প্রোনাউন কমার পর রিলেটিভ প্রোনাউন হিসেবে সর্বদা কাকে বসাবেন? হুইচ বসাতে হবে, দ্যাট বসানো যাবে না। দ্যাট বসানো যাবে না। তাহলে প্রশ্ন থাকে কমা না থাকলে কি করবেন? তবে কমা না থাকলে উত্তর দুটোই করা যাবে। তবে কমা না থাকলে হুইচ অথবা দ্যাট দুটোই সঠিক বলা যায়। এর ব্যাখ্যা ক্লজে গেলে পাবেন, তার আগে দেওয়া পসিবল না। তবে কমা না থাকলে কাকে বসাবেন? হুইচও বসানো যায়, দ্যাটও বসানো যায়। এখানে কমা না থাকলে আগে দ্যাটটাকে নিবেন, ঠিক আছে? কমা না থাকলে উত্তরটা আগে নিবেন দ্যাট, দ্যাট না থাকলে পরে বসাবেন হুইচ। দুটোই সঠিক বলা যায়। এই কমায় প্যাচ লাগাই দিছে। কমার কাহিনী আলাদা ভাই, কমার কাহিনী আলাদা। এবং আমি যদি আপনাকে এটার ব্যাখ্যা দেই, বিশ্বাস করেন, এই যে অনলাইনে যারা আছে মিনিমাম 550 জন, আপনারা 98% বুঝবেন না ব্যাখ্যাটা কি দিছি আমি আপনাকে। বা চ্যালেঞ্জ করবেন? ব্যাখ্যা ব্যাখ্যা এটা ঠিক, আপনারা যে মুখস্থ করেন এটা ভুল। যদি যারা অনলাইনে আছেন তারা যদি এই দুটো টার্ম জেনে থাকেন, রেস্ট্রিকটিভ ক্লজ আর নন রেস্ট্রিকটিভ ক্লজ, তাহলে ক্লিয়ার হবেন। যদি বিশদ আইডিয়া থাকে রেস্ট্রিকটিভ ক্লজ আর নন রেস্ট্রিকটিভ ক্লজ, কারো কনসেপ্ট আছে? থাকলে ব্যাখ্যাটা আমি বুঝাইতে পারতাম। যদি কনসেপ্ট নাই ওদিকে গেলাম না। তাহলে যদি এখন না বোঝানো যায় তাহলে উপায় কি ভাই? ঠাড়া মুখস্থ, ওই ঠাড়া মুখস্থই করেন। কি দাঁড়ায়?
ও টি এম কইছেন, আমি টি এন শুনছি। এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন নেক্সটে আসেন। তাহলে টাইপ 1 ক্লিয়ার আপনারা, টাইপ 2 এন্ড দ্য লাস্ট টাইপ ফর টুডে, টাইপ 2 তে আসেন। আচ্ছা, আপনারা যে এই যে মাঝে মধ্যে দেখেন এই চেগায়া বেগায়া ভ্যাটকায়া সেলফি তোলেন না? সেলফি তোলেন না? সেলফি তোলার সময় মাঝে মধ্যে আসমানের দিক মুখটা করে বগেন নাগান ঠোঁট করেন, করে একটা সেলফি তোলেন, দেখছেন? এটাকে হচ্ছে পাউট বলে, শুনছেন? এই অনলাইনে যারা আছেন শুনেন নাই পাউট? এই যারা পাউট সেলফি দেখলে আমার না একটা মানে ইনস্ট্রুমেন্টের কথা মনে পড়ে, মানে একটা নিত্য প্রয়োজনীয় একটা ইনস্ট্রুমেন্টটা ছবি আঁকলে এমন একটা দাঁড়াবে। আমি ছবিটা একটু আর্ট করি, তাহলে ক্লিয়ার হবেন। হ্যাঁ, আরে দাঁড়ান, ছবি এখনো শেষ হয় নাই। কি কন? হুম, এটা জগ না, কিন্তু জগ লম্বা হয়। সে যাই হোক, সে যাই হোক, এই ইনস্ট্রুমেন্টের কথাটা আমার মনে পড়ে ওই রকম দেখলে। আচ্ছা, এখন আমরা পড়াশোনায় ফেরত আসি, রমজান মাস, বদনার কথা মনে পড়ে, যাই হোক। টাইপ 2 তে আসেন। টাইপ 2 তে ভালো কথা, এই যে ফেসবুকে সেলফি তোলেন, কোনো আপত্তি নাই। ফেসবুকে ক্যাপশন দেওয়ার সময় যে দেন ইটস মি, দেন না? দেন না? কাউকে দিতে দেখছেন? আইজ অব্দি টিচিং ক্যারিয়ারে কেউ স্বীকার করে নাই যে স্যার আমি দিছি। তাহলে দেয় কারা? যাই হোক, এই ইটসটাকে ভাঙলে কি দাঁড়ায় ভাই? ইট ইজ। তাহলে ইট ইজ মি নাকি ইট ইজ আই? এই যে কোনো বি ভার্বের পর সর্বদা সাবজেক্টিভ ফর্ম বসাবেন, কখনো অবজেক্টিভ ফর্ম হবে না। সেলফি দেন, কোনো সমস্যা নেই। ক্যাট মানে ভ্যাটকা সেলফি তোলেন, তা আপত্তি নেই, খালি ক্যাপশনটা ঠিক দিয়েন ভাই। ইটস আই, মি হবে না, হবে কি ইটস আই। এখন আসেন, এটা কেন বললাম? এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে, আমি আপনাকে বললাম ইট ইজ আই, এখানে কি আইটা ব্যক্তি না? তাহলে ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন কি হু করতেই পারে। এখন বলেন ইট ইজ আই, হু ইজ রেসপন্সিবল নাকি হু আর রেসপন্সিবল, বলেন তো? ইট ইজ আই, হু ইজ রেসপন্সিবল নাকি হু আর রেসপন্সিবল, বলেন অ্যান্সার কি? আরে শুনতে ভালো শোনায় কোনটা? হু ইজ। আচ্ছা, উত্তর আল্লাহর রাস্তায় একটাও না, উত্তর হচ্ছে এম। দাঁড়ান, পরে লিখেন। তাহলে কাহিনী কি দাঁড়াইলো? কাহিনী দাঁড়াইলো হচ্ছে এই জায়গায় আইসা, এখানে কি ভার্ব না? এই অ্যামিজারটা তো ভার্ব। এটা কোন প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এখন এই ভার্বটা কি রিলেটিভ প্রোনাউন অনুযায়ী হবে? মানে এই যে ভার্বটা দেখতেছেন, এই ভার্বটা হবে কি অনুযায়ী? রিলেটিভ প্রোনাউন অনুযায়ী নাকি রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন সেইটা অনুযায়ী? আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের কাজ কি? সম্পর্ক স্থাপন করা। তাহলে এই হুটা সম্পর্ক স্থাপন করছে কার কার মধ্যে? আই এর সাথে এম। তাহলে সম্পর্ক যদি এই দুটা হয়, তাহলে কি তাদের মধ্যে মিলমিশ করা দিবেন না? এটাই হচ্ছে মূল কাহিনী। তাহলে এখন নিয়মটা লিখেন। তাহলে নিয়মটা কি? আমার সাথে কথায় লিখবেন। লিখবেন রিলেটিভ প্রোনাউনের পর কোনো ভার্ব থাকলে, রিলেটিভ প্রোনাউনের পর কোনো ভার্ব থাকলে সেই ভার্বটি হবে, সেই ভার্বটি হবে রিলেটিভ প্রোনাউন এর আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী। রিলেটিভ প্রোনাউনের পর কোনো ভার্ব থাকলে সেই ভার্বটি হবে রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী। অর্থাৎ, একটা এক্সট্রা কথা লিখবেন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন কখনোই ভার্ব নির্ধারণ করে না। রিলেটিভ প্রোনাউন কখনোই ভার্ব নির্ধারণ করে না।
কোশ্চেন সলভ করলে শুধু কোশ্চেনের মধ্যে আটকা থাকতেন, এখন এই যে বললাম আপনাদের যেনতে মন চায় কোশ্চেন সলভ করে নিন, যেইখানতে মন চায়, এই যা পড়েছে এইটুকের মধ্যে। লিখছেন এইটুকু? আগের নাউন বা প্রোনাউনটাকে এন্টিনা অ্যান্টেসিডেন্ট বলে, ঠিক আছে? এন্টিনা অ্যান্টে, উচ্চারণ ঠিক করেন, ঠিক আছে? এই এন্টি মানে বিরোধী, এন্টি মানে কি বিরোধী, আর অ্যান্টে মানে হচ্ছে পূর্বে, তাহলে অ্যান্টেসিডেন্ট, সিডেন্ট মানে হচ্ছে পূর্বে অবস্থান, সোজা কথা, ঠিক আছে? তাহলে এখন টার্ম ধরে না গেলেও যেটা হবে সেটা হচ্ছে ওই আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী বসাবেন। আমি সহজ করে নিতে ভাল লাগে আমার। এটা কি লেখা শেষ? তাহলে ইট ইজ আই, এই যদি এখন বুঝতে কষ্ট হয় তাহলে শয়তানি বুদ্ধি একটা আছে, পরীক্ষার হলে ছোট্ট করে আঙ্গুল দিয়ে হুটাকে ঢেকে ধরবেন, দেখেন তো আয়ের সাথে কি বসে, শেষ। মানে পরীক্ষার হলে তার হাত দিয়ে ঢেকে দিলে কোশ্চেনে ঢাকা যাবে, আপনার একটা আঙ্গুল বসাবেন, বসায় দেখবেন হুটাকে বাদ দিয়ে কি আছে, আগে কি পরে কি, আয়ের সাথে বসে কি এম, কাহিনী এটুকুই শেষ। তাহলে এখন 2-3টা কোশ্চেন একটু সলভ করেন তো, এটা কি লিখা শেষ সবার? আচ্ছা আসেন একটু ঠান্ডা মাথায় লিখবেন, আই আই স দা মেন। বলেন অ্যান্সার বলেন। I saw the men who has নাকি have come here. একইভাবে আসেন, এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? হুটা হচ্ছে আর বি, আবার রিপন প্রামাণিক বুঝেন না। আচ্ছা তাহলে এই হুটা কাকে বোঝায়? ম্যান না মেন? মেনটা সিঙ্গুলার না প্লুরাল? তাহলে আপনার কাজ কি, এই মেনের সাথে পরবর্তী ভার্বের সম্পর্ক স্থাপন করায় দেওয়া। তাহলে মেনটা যেহেতু প্লুরাল তাহলে ভার্ব কি হবে? এই তো হিসাব। এই যে অনেকে আবার হ্যাজ লেখা শুরু করছে, কে রে ভাই কে? নাম্বার 3 আজকে পড়াবো না, এটা কালকে। এটা কথা বলে না, সেরাটা বাকি থাক, দ্য বেস্ট রিজার্ভ ফর ইউ। লেখা শেষ, এখন আরেকটা বাক্যে আসেন। এই বাক্যটা একটু ঠান্ডা মাথায় দেখেন তো। বলেন অ্যান্সার। আপনার একটু পেঁচাই, আর একটা কোশ্চেন দিয়ে শেষ করে দিব। এনএস মামুন, সাবজেক্ট দা ম্যান না দা মেন, এম ই দিছি, এম এ দিই নাই। চোখের পর কি কমে গেছে নাকি আপনাদের? কার? আমার না আপনার? আমারে যত বুইরা মনে করেন আমি তত বুইরা না, বুঝছেন? একটু কম বুইরা, বুঝছেন নাই? আল্লাহ বাসায় রাখলে এখন আপনার লাগে আমি 3টে কি 4টে বিসিএস দিব, তাহলে বুঝেন। যদিও জব কইরা এই যে অফিস দুনিয়ার, গাজীপুরের কেউ আছেন অনলাইনে যারা ক্লাস করতেছেন গাজীপুরের? আমার অফিস হচ্ছে গাজীপুর কালীগঞ্জে, যদি কখনো কেউ আসেন দেখা করতে পারেন। রমজান মাসে দেখা করে ট্রাই করেন ইফতারের আগে, আমি ইফতারের পর থাকি না এলাকায়। আচ্ছা আসেন, গাজীপুরে কেউ আসেননি? দেখেন এই বাক্যটার মধ্যে যেটা ঘটছে, এখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে নাকি? আচ্ছা এই দ্যাটটা কাকে বোঝাচ্ছে? ভাই ডাটা বলতে ডাটা শাক বোঝায়, এটার উচ্চারণটা হবে ডেটা। কি সব ডাটা নেপাটা নিয়ে আসছেন? এখন বলেন ডেটা সিঙ্গুলার না প্লুরাল? তার আগে বলেন ডেটা কাউন্টেবল না আনকাউন্টেবল? বলেন আবার বলেন। আনকাউন্টেবল। আচ্ছা এখন বলেন সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা আনকাউন্টেবল নাউন কি কখনো প্লুরাল হয়? আহারে, সব কুতুবুদ্দিন। শুনেন, এই ডেটা একটা কাউন্টেবল নাউন, ডেটা একটা কি কাউন্টেবল।
আবার ডেটাটা হচ্ছে প্লুরাল, এটা মনে রাখেন। এ সিঙ্গুলার যদি বলেন তাহলে সিঙ্গুলারটা কি, সিঙ্গুলার ডেটাম। এই যে সবাই কমেন্ট করা শুরু করছে আনকাউন্টেবল, মানে একদিক দিয়ে বলেন আনকাউন্টেবল, আরেক দিক দিয়ে বলেন প্লুরাল। কোন দিক যাবো ভাই? আনকাউন্টেবল নাউন তো থাপড়ায়া থুপড়ায়া হইলেও তার প্লুরাল বানানো যায় না, মনে রাখেন। এটা অলওয়েজ কি কাউন্টেবল এবং কি প্লুরাল। তাহলে দ্যাটটা কাকে বোঝায়? ডেটা। তাহলে ডেটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে ভার্বটা কি দিবেন, সিঙ্গুলার না প্লুরাল দিবেন? উত্তর কি ওয়ার? এখন বুঝছেন? আবেগে কাজ করা যাবে না, কাজ করা লাগবে কিসে? বিবেক দিয়া। শুনুন, আমি আমার কোশ্চেন যদি কখনো পান, আমার প্রচুর কনফিউশন ক্রিয়েট করতে পারি আমি, মানে প্রচুর কনফিউজিং কোশ্চেন দিতে পারি। ঠিক আছে, আসেন একটা কোশ্চেন সলভ করি। বলেন তো, হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড নাকি হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস? আগে বলি হি কিন্তু সিঙ্গুলার, ওয়ানও কিন্তু সিঙ্গুলার, বলেন অ্যান্সার। ওয়ান অফ মাই ফ্রেন্ড না ফ্রেন্ডস? তথ্যের ইংলিশ ইনফরমেশন বলতে তথ্য গণনা করা যায় ভাই। ইনফরমেশন মানে তথ্য, আর ডেটা মানে উপাত্ত। তথ্য উপাত্ত তফাৎ আছে। বাংলা নিয়ে আসছে এখন। তাহলে হি ইজ ওয়ান অফ মাই, অ্যান্সার কি বলেন? ফ্রেন্ডস। কারণ কি, যে কোনো ওয়ান অফ এর পরে কি বসে? প্লুরাল বসে। উহা আমরা সবাই জানি। আমার কোশ্চেন এখনো এখানে না। হি সিঙ্গুলার, ওয়ান অফ সিঙ্গুলার, তাহলে হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু ইজ প্লেইং নাকি হু আর প্লেইং? বলেন তো। সুমনা, সুমনা ভাই, হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে ভাইয়া। দেখেন কনফিউজ করে ফেলছি। বলেন হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অপশন সাইডটা না দুইটা, ইজ নাকি আর? জাস্ট এটুকু বলে আজকে শেষ। আল্লাহ, কিসে জব করি ভাই? আমি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে আছি, গরিবের অফিস। আইসেন। সন্ধ্যার পরে আরেকটা লাইভ ক্লাস দিয়েছিল, বুঝছেন? কি কেনাকাটা? আগে অ্যান্সার দেন মিয়া। বাহ, কি সুন্দর অ্যান্সার দিচ্ছেন। ইজ 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 ইজ, একজন দুজন আর দিচ্ছেন। আপনাদের মনে হচ্ছে কোনটা, মানে উত্তর কোনটা দিতে ইচ্ছা করতেছে? ইজ না, এই জন্য উত্তরটা আর। আসেন, এই হুটা কোন প্রোনাউন? এটা কাকে বোঝায়? ফ্রেন্ড না ফ্রেন্ডস? সিঙ্গুলার না প্লুরাল? তাহলে যদি এটা প্লুরাল হয় তাহলে ভার্ব কি দিবেন? এই তো ডান। আপনারা কনফিউশন হয়েছেন হি আর ওয়ান দেখা, এবং আমি ইচ্ছা করে আন্ডারলাইন করে রেখে দিছি যাতে আপনারা কনফিউজ হন। কথা বুঝছেন? উত্তরটা ইজ না ভাই। আরে তখন হিসাব আলাদা, তখন হিসাব আলাদা। এই যে বাক্যটা কয়টা কইতেছেন না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আসেন এটাও ক্লিয়ার করাই আপনারে। কথা যখন উঠাইছেন ক্লিয়ার করে দেই। তখন উত্তর ইজ। কেন? এইখানে বাক্যের সাবজেক্ট কোনটা? কোন বাক্যের প্রথম প্রেপজিশনের আগের নাউন বা প্রোনাউনটাই তো সাবজেক্ট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে খেলতেছে কয়জন? একজন। আমার বন্ধুদের মধ্যে কয়জন খেলতেছে? তাহলে একজন খেলতেছে, কিন্তু বন্ধু কি একজন? বন্ধু অনেকজন। উপরের বাক্যে আসেন, হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে সে একজন যে সকল বন্ধুরা খেলতেছে। তাহলে নিচের বাক্যটাতে খেলতেছে একজন, কিন্তু উপরের বাক্যে খেলতেছে কয়জন? আমার সকল বন্ধুরা খেলতেছে। তাহলে যতজন বন্ধু খেলতেছে তার মধ্যে সে একজন, আর এই বাক্যে খেলতেছেই একজন। এখন বুঝছেন? এখানে কোনো রেডি প্রোনাউন আছে? এখানে তাহলে দেখবেন কোনটা? হু। আপনি হু ধরে আগাবেন। ডান। দাঁড়ান, আসবেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এটা বুঝছেন?
সোনালী ব্যাংক গরিবের ব্যাংক ভাই, সিরিয়াসলি সোনালী ব্যাংক গরিবের ব্যাংক তো অবশ্যই। আমাদের একটা মানে কথা প্রচলিত আছে, প্রাইভেট ব্যাংকে অফিসে এসি বাড়িতে নাই, আর সরকারি ব্যাংকে অফিসে এসি নেই বাড়িতে আছে। কি বুঝলেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, কোনো কনফিউশন থাকলে একটু বলেন। রোজা কি আপনাদের ধরছে নাকি ভাই আজকে? না, রোজা ধরে অনেকে। রোজা ধরে বলতে কি মানে শরীর ক্লান্ত লাগে। এই মুহূর্তে আগমন জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় মুমিনুল স্যারকে। এই কলিজার ভাই, কলিজার বোন, হ্যাঁ দেখছেন আমি তো পুরো ক্লাস করছি। আমি ইংলিশ ক্লাস করি না, কিন্তু আজকে করছি। ভাবলাম যে আজকে ক্লাসটা করি আমিও। ম্যাথের টিচার, তাতে কি হয়েছে, মাঝে মধ্যে ইংলিশ যদি পড়াইতে পারি। আমি একটু ম্যাথ পড়ানোর ট্রাই করতেছি। তাহলে ইকুয়াল ইকুয়াল, মাঝে মধ্যে আমি না থাকলে বস এসে পাটিগণিতে আমাদের জাহান্নাম থেকে কোশ্চেন দেন, আমি সলভ করব। বীজগণিতের মধ্যে আমি নাই। যাই হোক, কলেজের স্যার আমার কেমন ক্লাস নিয়েছেন? যদি শুধু এমসিকিউ সলভ করাইতেন তাইলে এখানে কি শিখতেন? ঘোড়ার ডিম। কি শিখতেন? কারণ শুধু এমসিকিউ সলভ দিয়ে কখনো আপনি আপনার নিজের বস বানাইতে পারবেন না। কেন? কারণ ভাই এমসিকিউ সলভে কখনো বস বানানো যায় না, বরং কি দরকার? বেসিক। কি দরকার? এই যে বেসিক ধরে ধরে যখন স্যার পড়াইলো, পরবর্তীতে প্রশ্ন আপনি এমনি অ্যান্সার করতে পারতেছেন। তো এটা মাথায় রেখে সবসময় ক্লাস করবেন। কখনো কোনো ব্যাপারে তথ্য জানার আগে আপনাকে অবশ্যই বেসিক জানতে হবে। সেটা আমি ম্যাথের ক্ষেত্রে আপনাদেরকে বারবার বলি না, যে আপনি যত বেসিক ভালো জানবেন তত ভালোভাবে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। কিন্তু বেসিক যদি আপনার স্ট্রং না হয় তাহলে কখনোই সম্ভব। এই যে বেসিক শিখলেন, প্রশ্নের উত্তর দিলেন, এই যে যারা শেষ পর্যন্ত ক্লাস করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো। ওরে বাবা রে বাবা, কমেন্ট। হ্যাঁ, এই যে এই জন্য আমার কথা হচ্ছে যে জব মেডিসিন আপনাদের কখনো নিরাশ করবে না। একজন চলে গেছে, তাতে কি হয়েছে? ওর থেকে আরো অনেক ভালো ভালো মেন্টরের আগমন জব মেডিসিন অনেক আগে থেকেই ছিল। জব মেডিসিন ডেডিকেশনে বিশ্বাসী। কথা বুঝতে পারছি? জব মেডিসিনের উপর শুধুমাত্র আপনাদের ভরসার ভালোবাসা থাকা উচিত। এতটুকুই, এতটুকুই, আর কিছু চাই না আমরা। ওকে। হ্যাঁ, দীপ্ত স্যার নিয়মিত ক্লাস নিবে, ইমন স্যারের ক্লাস কি খারাপ হয়? একই, অসাধারণ। আমাদের ইংলিশ মেন্টর নিয়ে আমি মনে করি যে অ্যাটলিস্ট জব মেডিসিন প্রাউড ফিল করে। কেন? কারণ ইংলিশ মেন্টরদের মধ্যে আমাদের সবাই আগে বেসিক পড়ায়, দেন গিয়ে এমসিকিউ এ যায়। অফলাইনে যখন আপনি অফলাইনে আমাদের এই টিচাররা যখন ক্লাস নেয়, যে টিচার যত বেশি ইনফরমেশন দেয় ওই টিচারকে অফলাইনের স্টুডেন্ট কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে। কিন্তু অনলাইনে তো দুনিয়ার ফাঁকিবাজ স্টুডেন্ট, এরা কি করে? 20টা এমসিকিউ যদি কেউ পড়ায়, ওরে বাপ রে বাপ, স্যার মহারাজ। আরে 20টা এমসিকিউ কেউ যদি ব্যাখ্যা করে করে আপনারে পড়ায়, ওই 20টা এমসিকিউ সে যদি নিজে জেনে এসে ব্যাখ্যা করে, তাহলে সে বস না। বরং একটা টপিকের ইনফরমেশন আপনাকে অনেক ডেপথ থেকে জানতে হবে, তাইলে আপনি বিসিএস এর প্রশ্ন রাইট করতে পারবেন, আপনি ব্যাংকের প্রশ্ন রাইট করতে পারবেন, আপনি প্রাইমারির প্রশ্ন রাইট করতে পারবেন, আপনি নিবন্ধনের প্রশ্ন রাইট করতে পারবেন, বা ইটিসি এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। কথা বুঝাতে পারছি? ওকে। সো যাই হোক, আমার কলিজার ভাই কলিজার বোন, আপনাদের ভরসা বা আপনাদের কি বলবো, ভরসার জায়গাটা যে আমরা রাখতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। ওকে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যারা আমরা শেষ পর্যন্ত ক্লাস করেছি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমাদের রোজা উপলক্ষে, আমাদের রমজান মাস উপলক্ষে আমরা হচ্ছে প্রতিটা ব্যাচেই, এই তোমরা যাও, তোমাদের পরীক্ষা আছে? হ্যাঁ, ক্লাস থাকলে ক্লাস দিয়ে দাও, নাহলে তোমরা যাও, সমস্যা নেই, তোমাদের সাথে আর কোনো আলোচনা নেই। আচ্ছা, রমজান মাস আমরা সবাই জানি যে জব মেডিসিন এই রমজান মাস উপলক্ষে আমাদের প্রতিটি কোর্সে 70% ছাড় দিচ্ছে। কত পার্সেন্ট? 70%। তাহলে আপনারা রমজান মাস উপলক্ষে 70% ছাড় পেয়ে একটা কোর্স এনরোল করে আপনি আপনার বাবা মার স্বপ্নটাকে পূরণ করতে পারবেন, পরিবারের মুখে হাসি ফুটাইতে পারবেন, সামাজিক সাম্যাবস্থায় সম্মানটা বয়ে নিয়ে আসতে পারবেন। তো আমার কলিজার ভাই কলিজার বোন, যারা আমরা
চিন্তা করতেছি যে না পরে পড়বো কলিজার ভাই এখন থেকে শুরু করেন। যারা নতুন স্টুডেন্ট আছেন তাদেরকে বলতেছি, আমাদের ক্লাসগুলো বেসিক ক্লাসগুলো এরকমই হয়, পেইড বেসের ক্লাসগুলো ভাই ডিফারেন্স। আপনি ওই ফ্রি ক্লাসে হয়তো আজকে পেইড বেসের ক্লাসটাই আপনি ফ্রি পাইলেন, কিন্তু পেইড ক্লাস ভাই পেইড ক্লাসের মতো, পেইড ক্লাসে একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকে, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5। কিন্তু ফ্রি ক্লাসে প্রথমে হয় 4, আর 4 এর মধ্যেও আমরা হচ্ছে ইনফরমেশন দিই 30%, 70% বাকি রাখি, আসো তুমি পেইড বেসে শেখো। ওপেন বলে দিলাম, কারণ তাছাড়া তো সম্ভব না। একটা প্রতিষ্ঠান, আমরা একটা প্রতিষ্ঠান, আপনি পেইড ভাবে আসলে আপনাকে একটা গোছালো রুলস, গোছালো সিস্টেম মেনটেন করে আপনাকে আমরা তৈরি করব। আর ফ্রি ক্লাসে আমরা চাইলেও ফুল ইনফরমেশন দিতে পারি না। যেমন আমি ফজর হবে না কাজার প্রথম ক্লাসে নিলাম ত্রিকোণমিতি, শুধু বেসিক ক্লাস অল্প একটু নিলাম, নিয়ে কিন্তু আমি কোনো কোশ্চেন সলভ করাই নাই। কিন্তু এই ক্লাসটাই যদি আমার পেইড বেসের হইতো, আমি কি করতাম, আগে বেসিক পড়াইতাম, দেন লিখিত পড়াইতাম, তারপরে হচ্ছে এমসিকিউ পড়াইতাম। তো ভাই পেইড বেসের ক্লাস মানে ইনফরমেটিভ, এটা আপনাকে বুঝতে হবে। এই যারা আমাদের পেইড বেসে আছেন, পেইড বেসের ক্লাসগুলো কেমন হয় একটু কমেন্ট করবে তো সবাই, তাহলে যারা নতুন তাদের জন্য ভর্তি হওয়াতে আমাদের সুবিধা হবে। আমাদের পেইড বেসের ক্লাস আর ফ্রি ক্লাসের মধ্যে পার্থক্যটা একটু লিখে দেন, অথবা আমাদের পেইড বেসের ক্লাসগুলো কেমন হয় আমার কলিজার ভাই কলিজার বোন একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা প্রাইমারি ভাই, এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ আমরা রান করছি। এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ, যেহেতু প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ, তার মানে এখানে আমরা প্রথমত যেটা কাজ করব সেটা হচ্ছে আপনার ফাউন্ডেশন আমরা একদম গড়ে তুলবো। 1 ফাউন্ডেশন গড়ে তুলবো, 2 হচ্ছে এরপর বেসিক, এরপরে হচ্ছে লিখিত সমাধান, এরপরে হচ্ছে এমসিকিউ সমাধান। অর্থাৎ আপনি আমাদের এই ফাউন্ডেশন ব্যাচের 4 ধরনের প্যাটার্নে পড়াশোনা করবেন। কারণ আপনার প্রাইমারিতে এবছর লিখিত হওয়ার সম্ভাবনা ওয়ান কাইন্ডস অফ বলতে পারেন 70%, কারণ অলরেডি আবার যেটা বলে যে লিখিত পরীক্ষা হবে। কারণ প্রিলিমিনারি পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন ফাঁস হয়। এই কোশ্চেন ফাঁস হওয়ার কারণে কোশ্চেন ফাঁসটাকে বাধাপ্রাপ্ত বা কোশ্চেন ফাঁসটাকে রুখে দেওয়ার জন্য আমাদের প্রাইমারিতে কিন্তু লিখিত বা রিটেন প্রসেস চলে আসবে। এটা 100% শিওর থেকে এখন থেকে প্রস্তুতি নেন, বুঝতে পারছি? এবং আমরা সেম ভাবে কাজ করি না। একজন স্যারের নাম উচ্চারণ করছেন, উনি নাই আমাদের, ঠিক আছে? ওকে, এবার আমরা আসি প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে। দেখেন আমাদের কোর্স ফি ছিল 3500 টাকা বই সহ। কিন্তু আমরা রমজান উপলক্ষে অনেকে এই কোর্সটাতে আমাদের ভর্তি হয়েছেন 3000 টাকায়, 2000 টাকায়, 2500 টাকায়। কিন্তু আমরা রমজান উপলক্ষে পুরো মাসব্যাপী আমরা মাত্র 1200 টাকায় বই সহ দিচ্ছি। কেন? আমরা চাই রোজার মাসে অ্যাটলিস্ট আপনার স্বপ্ন পূরণ হোক, বাবা মার সাথে, বাবা মার মুখে হাসি ফুটুক। এছাড়াও যারা 10 থেকে 20তম গ্রেড বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে প্রিলি এবং লিখিত ব্যাচে প্রস্তুতি নিতে চাচ্ছেন, যে আমি প্রিলি লিখিত ডুয়াল ভাবে প্রস্তুতি নিয়ে আমি আমার 10 থেকে 20 গ্রেড বা ভালো একটা মন্ত্রণালয়ের চাকরি লুফে নিতে চাচ্ছি, এটার জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ আছে। এই ফাউন্ডেশন ব্যাচেও আমরা আমাদের কোর্স ফি ছিল 3500 টাকা। এই 3500 টাকার কোর্স ফি বই সহ আমরা এখন নিচ্ছি মাত্র 1200 টাকা। তার মানে আমাদের রমজান মাস উপলক্ষে আমাদের এই ছাড়টা থাকবে। এখানে কিন্তু বই সহ পাবেন। আবার যদি কেউ বই ছাড়া ভর্তি হতে চান, 900 টাকায় শুধু পিডিএফ নিয়ে ভর্তি হতে পারবেন, সমস্যা নেই, বুঝতে পারছি? তো আমার কলেজার ভাই কলেজার বোন, পেইড ব্যাচে যুক্ত হতে হবে। পেইড ব্যাচের ক্লাসগুলো অসাধারণ হয়, এটা আপনারা খুব ভালোভাবে জানেন। আমরাই একমাত্র প্রতিষ্ঠান যে পেইড ব্যাচের ক্লাসগুলো অনেক অনেক ভালো হয়, অনেক সুন্দর করে বেসিক বোঝানো হয়। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এই আপনারা যারা কমেন্ট করতেছেন, আপনাদের কমেন্টের মাধ্যমেই তো যারা নতুন আছেন তারা সিদ্ধান্ত নিতে পারেন। কারণ আপনি সিদ্ধান্তহীনতায় ভুগলে আপনি সারা জীবনই ওই সিদ্ধান্তহীনতায় ভুগবেন, কিন্তু আপনার চাকরি হবে না। আর অপেক্ষার প্রহর গুনতেছেন না, করেন অপেক্ষা করতে 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 ওই দেখবেন 31 বছর 9 মাস চলে যাবে, পরে আর কোনো সার্কুলার পাবেন না। 32 বছর ক্রস, তখন ওই সাদে ওইটা আত্মহত্যার স্টেপ নেবেন, বুঝতে পারছেন? ওরকম ক্রুশাল, ওরকম খারাপ সময় আসার আগে আপনি আপনার নিজেরে তৈরি করেন। নিজেরে তৈরি করতে হবে আগে থেকে। যারা আগে থেকে নিজেকে তৈরি করবেন তারাই সফল হবেন। কারণ ওই সার্কুলারের পরে সময় পাবেন 4 থেকে 5 মাস, আর আগে থেকে পড়বেন, টোটাল পড়বেন 7 মাস। যে 7 মাস পড়বে সেই সফল হবে, এই 4-5 মাস পড়বে একটা স্টুডেন্টও সফল হবে না। বাস্তবতা বলে যে যে যেমন পরিশ্রম করবে সে তেমন ফল পাবে। আপনি পরিশ্রম করবেন, সার্কুলার আসার পরে আপনার মতো এরকম 7 লাখ 8 লাখ স্টুডেন্ট অপেক্ষা করতেছে, সার্কুলার আসলে ফাটাইয়া দিব। এই যারা ফাটাইয়া দিব বলে এরা একটাও ফাটাইতে পারে না, আর নিজেরাই ফাইটা যায়। 7 থেকে পয়রা ফুস, অনেকে আত্মহত্যার স্টেপ নেয়, আমার দ্বারা হবে না,
দোষ দেয় সৃষ্টিকর্তার, আল্লাহ আমার কপালে রাখে নাই। নিজে যে চরম লেভেলের ফাঁকিবাজ, নিজের বিবেককে জিজ্ঞেস করে না। মানে নিজের বিবেককে জিজ্ঞেস করলে বোঝা যায় যে আসলে আপনার বিবেক আপনারে বলে দিবে যে আপনি কত চরম লেভেলের ফাঁকিবাজ। ফাঁকিবাজের জায়গা থেকে ডেডিকেশনের জায়গায় আসেন, পরিশ্রমের জায়গায় আসেন, সৃষ্টিকর্তা আপনারা সফল করবে। সৃষ্টিকর্তার দোষ দিয়ে লাভ নেই। সৃষ্টিকর্তা উপর থেকে দেখতেছেন, অবজারভেশন করতেছেন, যে যেমন পরিশ্রম করবেন সে তেমনই ফলাফল পাবেন। সে হিন্দু হোক আর মুসলিম হোক, কাজের ফলাফল সৃষ্টিকর্তা দুনিয়াতে দেবেন। আপনি যেমন কাজ করবেন তেমন ফলাফল পাবেন। পরিশ্রম করেন, ফলাফল আসবে ইনশাআল্লাহ। আর টার্গেট ওটা না, টার্গেট রাখেন ডু অর ডাই, সফলতা আমার 2025 সালে 6 মাস বা 7 মাসের মধ্যে চাই। এটা টার্গেট রেখে পড়াশোনা করতে হবে। বয়স কত আছে এটা টার্গেট করা যাবে না, বয়স আপনার শেষ হয়ে যাবে। কারণ সময় আপনার জন্য অপেক্ষা করবে না, সময় চলতে থাকবে, সময় সময়ের গতিতে চলবে। যাই হোক, আমার কলিজার ভাই কলিজার বোন যারা ভর্তি হতে চাচ্ছে, ইনশাআল্লাহ ভর্তি হওয়ার সিদ্ধান্ত ইনস্ট্যান্ট নিয়ে নিব আমরা। ওকে, এছাড়াও যদি কারো মনে হয় যে শেষ মুহূর্তে আপনারা 47তম বিসিএস এর ম্যারাথনে আমাদের সাথে যুক্ত হবেন, সেটাও সম্ভব। ম্যারাথনে যুক্ত হতে পারবেন। এই ম্যারাথন ব্যাচে আমরা শুধুমাত্র বইয়ের দামটা নিচ্ছি 1800 টাকা। এছাড়াও যদি কেউ মনে হয় যে না ভাইয়া আমি 48তম বিসিএস ফাউন্ডেশনে যুক্ত হব, হ্যাঁ আপনি ফাউন্ডেশন ব্যাচে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। 1.5 বছর সার্ভিস নিতে পারবেন। এটার কোর্স ফি ছিল 8000 টাকা বই সহ, কিন্তু আমরা রমজান মাস উপলক্ষে 3800 টাকা দিচ্ছি বই সহ। অর্থাৎ এখানে 10টা সাবজেক্টের বই পাবেন, বইগুলোই আছে 2050 টাকা সমমূল্যের। তাহলে 2050 টাকার বই পাবেন শুধু। আর যদি কেউ আমরা 19তম নিবন্ধন প্রিলির ব্যাচে ভর্তি হইতে চাই, হ্যাঁ হইতে পারবো। 19তম নিবন্ধন যাদের বয়স 32 ক্রস করছে, 35-এর আশেপাশে আছে, তাদের টার্গেট নিবন্ধনের জন্য আপনি এখানেও 1200 টাকায় বই সহ ভর্তি হওয়ার সুযোগ পাবেন যান। আর যদি বই ছাড়া ভর্তি হইতে চান 900 টাকায় ভর্তি হইতে পারবেন। আর লিখিত ব্যাচে ভর্তি হইতে পারবেন 19তম লিখিত ব্যাচে যদি কেউ ভর্তি হইতে চান, লিখিত ব্যাচে ভর্তি হইতে পারবেন মাত্র 1000 টাকায় ভর্তি হওয়ার সুযোগ থাকবে। এই রোজার মাসের মধ্যে আপনি মাইন্ডসেট করে ফেলেন, ভর্তি হয়ে সুন্দরভাবে ক্লাস করেন। স্যার পেইড ব্যাচ কি অনলাইনে হয়? হ্যাঁ পেইড ব্যাচ অনলাইনেই হয় স্যার। আপনারা যারা ভর্তি হবেন এই নাম্বারে যোগাযোগ করেন, আমি নাম্বার লিখে দিচ্ছি। হ্যাঁ 019019501 019019501 নাকি ভুল বললাম? 019015195 901519501। এই যে 01901519501 এর জায়গায় আপনি কি করবেন, 02 ব্যবহার করলেও আমাদের নাম্বারে কল আসবে, 03ও আমাদের নাম্বার, 04ও আমাদের নাম্বার, 05ও আমাদের নাম্বার, 06ও আমাদের নাম্বার, 07ও আমাদের নাম্বার, 0809। ভাই এগুলো সবই আমাদের নাম্বার। অর্থাৎ যদি 01 ব্যস্ত দেখেন তাহলে 02 তে কল করবেন, 02 ব্যস্ত দেখলে 03, 03 তে ব্যস্ত দেখলে 04। অথবা যদি কেউ অ্যাভেলেবল নাম্বার পাইতে চান তাহলে ডিরেক্ট গিয়ে 05 এ কল করবেন, 06, 07, 08 এই নাম্বারগুলো অ্যাভেলেবল থাকে। অর্থাৎ 01 সবসময় ব্যস্ত থাকে, আপনারা পরের নাম্বারগুলোতে কল করেন। বুঝতে পারছি? খালি 0 এর পরে 7, 0 এর পরে 6, 0 এর পরে 4 বা 0 এর পরে 8, 0 এর পরে 9 এই নাম্বারগুলোতে কল করলেই আমাদের নাম্বারে কল চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, তো সিদ্ধান্ত নিয়ে নেই কলিজার ভাই কলিজার বোন, সিদ্ধান্তহীনতায় না ভুগে আমরা সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে সফল করার তাগিদে পরিশ্রম করে যাই, ইনশাআল্লাহ সফলতা চলে আসবে, বাবার মুখে হাসি ফুটবে। কারণ এই ঈদে হয়তোবা আপনি আপনার বাবা মাকে নিয়ে গর্ব করতে পারবেন না, বা আপনার বাবা মাও আপনাকে নিয়ে গর্ব করতে পারবে না। এই ঈদে হয়তোবা আপনি রাতে লুকায় বাসায় যাবেন, সামাজিক সাম্যাবস্থায় মুখ ওইভাবে প্রকাশ করবেন না, শো করবেন না। কারণ সামাজিক সাম্যাবস্থায় আপনি হাঁটতে গেলে, ঘুরতে গেলে সবাই আপনার নিয়ে টিটকারি করবে, সবাই জিজ্ঞেস করবে, এই অমুক রহিম কি অবস্থা, তোর চাকরি হয়েছে নি? এই রহিমা তোমার চাকরি হয়েছে নি? এই যে চাকরি হয়েছে কিনা, চাকরি হয় কিনা, মানে গ্রামের মানুষের কাছে কৈফিয়ত দিতে দিতে ইজ্জত হারাইতে হারাইতে ইজ্জত ফালুদা হয়ে যায়। তো ইজ্জত যাতে ফালুদা না হয়, ইজ্জতটাকে ধরে রাখেন। পরের ঈদে টার্গেট রাখেন, পরের ঈদে বুকে সিনাটা এমনি করে সামনে রেখা সামনে আগাইবেন, আগে চলে যাবেন। ছুটি পাওয়া মাত্রই চলে গেছেন, এই যাবে না সবাই, ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম, আপু আসসালামু আলাইকুম। ওরে বাপ রে বাপ, কি সালাম! সফল হয়েছেন, এখন সালাম চলে আসে। কয়েক আগের ঈদে সফল ছিলেন না, সবাই খালি জিজ্ঞেস করছে, টিটকারি করছে, ছোট ভাইরাও ইগনোর করছে। আর যেই মাত্র সফল হইলেন, সমাজে ঢোকার সাথে সাথে, গ্রামে ঢোকার সাথে সাথে, ভাই আসসালামু আলাইকুম, ভাইয়া একটু পরামর্শ দেওয়া যাবে, ভাইয়া প্লিজ ভাইয়া প্লিজ। হ্যাঁ, আপনি আগে
মানে যখন বেকার ছিলেন তখন হাঁটলে হাঁটাও দোষ ছিল, হাঁটার স্টাইলটাও আপনার দোষ। অথচ যখনই সফল হইলেন, হাঁটলে দেখবেন আশেপাশের গ্রামের মানুষ আপনার হাঁটার স্টাইলটারও কপি করে বলবে, দেখছো ছেলেটা কত ভদ্র, কত সুন্দর করে হাঁটতে পারে, দেখছো যে ভালো সে ভালো। মানে আপনি যখন সফল হইলেন তখন আপনি খারাপ কাজ করলেও সেটা মোটিভেশন, সেটা ভালো কাজ করলেও মোটিভেশন। আর যখন আপনি সফল হবেন না, তখন আপনার প্রতিটা কাজ গ্রামের জন্য তিক্ততা হয়ে যাবে। তো তিক্ততাটাকে সফলতার জায়গায় নিয়ে আসেন, সম্মানের জায়গায় নিয়ে আসেন, ইনশাল্লাহ সফলতা অটোমেটেড চলে আসবে। আর আমাদের এই কোর্সগুলোতে, ফাউন্ডেশন কোর্সগুলোর ক্লাস সংখ্যা অনেক বেশি। আমাদের এইগুলোর ক্লাস সংখ্যা প্রায় 160 প্লাস ক্লাস হয়, ঠিক আছে, 160 প্লাস ক্লাস আমাদের এই ফাউন্ডেশন ব্যাচে, এবং 243 প্লাস এক্সাম। অর্থাৎ এখানে আমরা ধরে ধরে আপনাদেরকে পড়াবো, একদম ধরে ধরে আপনাদেরকে পড়াবো। তো যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমি আর দেরি করতেছি না। যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিব তারা আমরা এই নাম্বারে যোগাযোগ করবো। ওকে, আজানের সময় কথা বলা ঠিক না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবো।